শুক্রবার বিকেল। ধরণীর বুকে সন্ধ্যা নামবে নামবে ভাব। বিকেলের এই শেষ প্রহরে ছাদে বসে চা পান করছে পরিবারের লোকজন। মধ্যবয়স্ক মহিলার সাথে তার ছোট্ট মেয়ে মামার বাসায় এসেছে। মেয়েটি বিশাল আর ছাদের আশেপাশে হাঁটাহাঁটি করে। ফুল গাছগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কত রং বেরঙের ফুল গাছ এ ছাদে। নিশ্চয় তার কল্পপুরুষ লাগিয়েছে। সে ভাবনা থেকে ফিরে ফিরে কপাল কুঁচকালো। আসলেই তো, এই বাসায় আসার পর থেকে লোকটাকে দেখছে না। প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে এসেছে। যতই রাগের বশে এই বাসায় আসতে নিষেধ করুক, মেয়েটি ওসব গায়ে লাগায় না। এটা তো নতুন নয়, গায়ে মেখে লাভ কি, বরং উল্টা তারই লস। কিশোরী মেয়েটি দৌড়ে শ্রেণীর দিকে পা ফেলি উচ্চস্বরে বলল, আম্মু আমি একটু নিচে যাচ্ছি। মেয়ের ওড়নচণ্ডী ভঙ্গি দেখে চিন্তিত হলেন তিনি। চায়ের কাপ ঠোঁট থেকে নামিয়ে বিত কণ্ঠে বললেন, আহ আস্তে মা, তাড়াহুড়ো করো না, ব্যথা পাবে। বোনের চিন্তা দেখে হাসলো ওনার বড় ভাই। কাঁধে আলতো করে স্নেহের হাত রেখে বলল, মেয়ে যথেষ্ট বুঝদার, এত চিন্তা করিস কেন? কোথায় আর বড় হলো, বড় মেয়েটার মতো একটুও জ্ঞান বুদ্ধি হলো না। সারাক্ষণ দৌড়ঝাঁপের উপর থাকে, একটুও তার স্বস্তি নেই। কত করে বোঝাই তুমি বড় হচ্ছ, একটু ম্যাচিওর হও। কে শুনে কার কথা? কোথায় আর বড় হচ্ছে, মামনি আছে বলেই তোর বাসায় সারাক্ষণ গম গমে করে। মেয়েকে নিয়ে আমার চিন্তা হয় ভাইয়া, আজকাল বন্ধু বান্ধব বেড়েছে ওর। মেয়েটা যে বোকা, মিশুক শান্তশিষ্ট, শত্রুর দল উৎপেতে থাকলেও টেরও পাবে না। কবে যে মেয়েটা চালাক হবে। মলিন কণ্ঠে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান গিটার হাতে নিয়ে নির্জন রুমে বসে আছে। ফ্লোরে 2 পা ছড়িয়ে বিছানায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হাতে ছোটখাটো গিটার, সেটায় আঙ্গুল চালিয়ে মাঝে মাঝে সুর তুলছে। কণ্ঠে তার হতাশা, বিষণ্ণতা। গিটারের টুংটাং আওয়াজে ছেলেটার মন আরো মলিন হয়ে যায়। মনে করে সিরাতের সাথে প্রথম দেখা হওয়ার কথা। বৈশাখ মাসের এক দুপুরের কাটকাট রোদে মেজ চাচার বাসায় যায়, খুবই জরুরি কাজে। তখন চাচাতো বোন তন্নি ছিল কলেজে। কিছুক্ষণ পরে বারান্দায় বসে থাকা সাফওয়ানের নজর পড়ল। বাসার নিচে তন্নির সাথে খিলখিল করে এঁটে আসা একটি মেয়ে। কিশোরী মেয়েটির মুখে লেগেছিল প্রাণবন্ত হাসি। কি নিয়ে কথা বলতে বলতে দুজনেই রাস্তায় খিলখিল করে হাসছিল। সেই দুপুরের রোদে গরমে গামা সিরাতের মুখখানা এক ঝলক দেখে হৃদস্পন্দন থমকে যায় তার। নাকের মাঝে বিন্দু বিন্দু গাম, গরমে বিনুনি করা চুলগুলো কপালে গাড়ে লেপটে আসে। সাফওয়ান কৌতূহলবশত বারান্দার গ্রিলে হাত রেখে নিচের তীক্ষ্ণ চোখে তাকায়। সিরাত বান্ধবীকে বিদায় জানিয়ে চলে যায় বাসায়। সেই থেকেই তন্নির কাছে সকল ইনফরমেশন নিয়ে পাওনা ছেড়ে পড়ে রইল গাজীপুরে। রাত নেই দিন নেই এক নজর দেখার জন্য ছুটে আসে চাচার বাসায়। তখন থেকেই গাজীপুরেই তার হয়ে ওঠে নিজ বাসা। কলেজ গেইটে ঘন্টার পর ঘন্টা, ভালোবাসার মেয়েটির অপেক্ষায় প্রহর গুনে। সকলের কাছে রাগী চঞ্চল, মুখের উপর কথা বলার ট্যাগ পাওয়া ছেলেটা এই একটা মেয়ের কাছে বোকা হয়ে যায়। কণ্ঠ কেঁপে ওঠে, একটি কথাও বের হয় না। সামনে দাঁড়ালে শব্দ বলে যায়। হাত পা প্রচণ্ডভাবে কাঁপে, ভয়ে চুপসে যায় মুখখানা। ভালোবাসি শব্দটা বেরোতেও চায় না কণ্ঠ থেকে। আস্তে আস্তে নিজের বোকামিতে সাফওয়ান বিরক্ত হয়ে যায়। সাহস করে প্রথমবার প্রপোজাল দেওয়ার পর সিরাতের কাছ থেকে যা তার কথা শোনে, অপমান করে, তবুও সে দমে যায়নি। শেষে কোনো উপায় আর না পেয়ে তন্নিকে দিয়ে বলায়, তবুও ফলাফল শূন্য। একটা সময় হঠাৎই বাবার কাজে মালয়েশিয়া যেতে হয়। সেখানে বসে অবস্থা আরও খারাপ। মেয়েটিকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। সারাক্ষণ মস্তিষ্কে ঘুরে বেড়ায় সিরাত আর সিরাত। ব্যাকুল মন নিজের ধরা ছোঁয়ার বাহিরে। মনে মনে প্রতিজ্ঞা করে ফিরে আয়োজন করে প্রপোজ করবে সিরাতকে। কিন্তু সেখান থেকে দীর্ঘ 4 মাস পর ফিরে এসে দেখল সিরাত আর নেই। গাজীপুরের আনাচে কানাচে খুঁজেও হদিস পাওয়া গেল না। তনিও বলতে পারল না কিছু। শেষে পোড়া কপালে দোহাই দিয়ে ব্যর্থ প্রেমিকের ন্যায় নিজেকে আটকে ফেলে অন্ধকারের রুমে। হঠাৎ প্রায় 1 বছর পর তীব্র চাওয়া পাওয়ার অপ্রত্যাশিতভাবে এক নির্জন রাতে দেখা হলো। যখন সিরাতের দেহের অবস্থা ছিল ভয়ঙ্কর, সে দেখা থেকে আরও দুর্বল হয়ে পড়ল। নতুন করে কাছে পাওয়ার ইচ্ছে জেগে উঠল। তরতর করে কল্পনা করল ঘর সংসারের। কিন্তু তার দুর্ভাগ্য কপাল হয়তো এসব চায়নি। উল্টো যাকে ভালোবাসলো অজান্তেই সবসময় তার থেকে শুধু কষ্টই পেয়ে গেল। এখনো দুঃখে দুঃখে দূরত্বের জালে পড়ে মরছে। তবু মেয়েটি কখনোই বুঝলো না, তার ভালোবাসার গ্রহণ করলো না। পেয়েও যেন হঠাৎই এক বিষাক্ত কাঁটার আঘাতে হারিয়ে ফেলল তাকে। আর সেই বিষাক্ত কাঁটা অন্য কেউ নয়, স্বয়ং প্রমুখ চৌধুরী। অতীতের সেই গভীর ভাবনার মাঝে চাপানো দরজাখানা কারো মৃদু ধাক্কায় খুলে গেল। শরীর ফিরে পেয়ে সাফনের দৃষ্টি যায় সেদিকে। চমকে তাকায় সে। তৎক্ষণাৎ কপালে গাঢ় বাজ পড়ল।
লাবণ্য ঠোঁটে হাসি টেনে দুহাত বুকে ভাঁজ করলো। শটানভাবে দাঁড়িয়ে মিষ্টি কণ্ঠে বলল, সারাক্ষণ এই অসুস্থ অন্ধকার রুমে বসে থাকো কেন? চলো ছাদে যাই, মন ভালো হবে। সাফওয়ান জবাব দিল না, বিরক্ত হয়ে গিটারে নজর দিল। লাবণ্য ঠোঁট উল্টে প্রশ্ন করলো, তোমার কি সব সময় মন খারাপ থাকে? এত কষ্ট কেন তোমার হৃদয়ে? কেমন হাসো না, কথা বলো না? সুন্দর রুমটা জানালা দরজা বন্ধ করে অন্ধকার করে রাখো। বরাবরের মতো এবারও ছেলেটি চুপ। লাবণ্য ফুঁস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। তার পাশে অল্প দূরত্ব রেখে শক্ত গলায় বলল, কিপটে লোক, হাসতেও কি টাকা লাগে? কথা বলতেও মুখ ব্যথা করে। কেমন মেপে মেপে কথা বলো, অসহ্য। মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। তোমার এই স্বভাব তবুও মেনে নেই, কারণ আনমনে কথাগুলো বলেই আলতো করে হেসে চুপ করে রইল। কেন জানি না লজ্জা পাচ্ছে। সাফওয়ান আবার কৌতূহল চোখ মুখ নিয়ে তার দিকে পূর্ণ দৃষ্টি মিলল। থমথমে গলায় বলল, কারণ আমার শক্ত হাতে থাপ্পড় খেতে ইচ্ছে করে, তাই তো না? বেরিয়ে যাবি নাকি সত্যি দুইটা দিব? তোমার হাতে শুধু থাপ্পড় কেন, পাপ্পি খেতেও রাজি। লাজুক ভঙ্গিতে কথাগুলো বলে লাবণ্য দুহাতে মুখ দেখে হাসল। তার কেন জানি না মনে হচ্ছে সাফওয়ান এই বুঝে থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দিবে। তবুও সাহস করে বলেই ফেলেছে, কারণ যা হওয়ার হবে। এতে যদি সত্যি একটু কাছে আসা যাওয়া যায়, ভালোবাসা যায়, ক্ষতি কি? মানুষটা তাকে মারবে, কাটবে, আবার ভালোবাসবে। কিন্তু ছোট্ট নরম মেয়েটাকে আদৌ কি এই হৃদয় ভাঙা পুরুষ ভালোবাসবে? জানা নেই কারো। কিশোরী মেয়ের লাগামহীন কথায় মেজাজ চটে গেল সাফওয়ানের। চোয়াল শক্ত করে ধমকে ওঠে, লাবণ্য, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। এখনও নাক নাক টিপলে দুধ বেরোবে। তার মুখে কী যে সব কথা, থাপড়িয়ে দাঁত ফেলে দিব। বের হয় রুম থেকে। নাক টিপেই দেখো না দুধ বের হয় কিনা। শুধু শুধু মিথ্যে অপবাদ দিবে না সাফওয়ান। আমি মোটেও খারাপ কিছু বলিনি। তোমার বাসায় আমি শিশু, এবার তুমি বলো, শিশু দেখলে টপাটপ তার মুখে চুমু খেতে ইচ্ছে করে না? আদর করতে মন চায় না? সেভাবে না হয় আমাকে একটু পাপ্পি খেলে, এতে দোষ কি? চুমু খাওয়া দোষের কিছু নয়, বরং দেহ মন সব চাঙ্গা থাকে। একদমই নির্লজ্জার মতো কথাগুলো বলে লজ্জায় মাথা নুইয়ে রাখলো। লাবণ্যের ভিতরে জ্বর বয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সামনের চোখে চোখ রেখে এসব বলা চারটিখানি কথা নয়। কেন জানি না এই পুরুষের সান্নিধ্যে আসলে সে চরম লাগামহীন, অসভ্য আর নির্লজ্জ হয়ে যায়। না চাইতেও মুখ আর চোখে শাসিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারে না। চোখ চলে যায় ছেলেটির দেহ আর মুখ থেকে বের হয় নানান বেফাস কথাবার্তা। লজ্জারা উড়ে চলে যায় বহুদূর। শুধু খাপ ছাড়া কথা জালে পুরুষটাকে বিপাকে ফেলাতে ইচ্ছে করে। অথচ এই লাজুক মেয়েটি অন্য সকলের কাছে ভদ্র, নম্র, লজ্জাবতী। খুব দরকারে মুখ থেকে বলিও বের হয় না। সাফওয়ানের মস্তিষ্ক মুহূর্তেই গরম হয়ে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করে রক্তচক্ষু মেলে তাকালো। অথচ মেয়েটি নির্বিকার। লজ্জায় মিটিমিটি হাসছে মাথা নত করে। এবার সাফওয়ান কোমল মেয়েটির বাহু খামছে ধরল। ছোট্ট হৃদয়ের কিশোরী ভীত হয়ে চমকে তাকায় ছেলেটির দিকে। সাফওয়ান উঠে টেনে হিঁচড়ে দরজার পানে নিয়ে যায়। মেয়েটি ব্যথায় কুকিয়ে ওঠে। ব্যথা তো দন্ডি তুলল, এক চুলও ছাড়ল না ছেলেটি। নিজেকে বাঁচাতে লাবণ্য বাম হাতের বড় বড় নখ নিমিষে বসিয়ে দিল সাফওয়ানের হাতে। ছেলেটি ব্যথা পেলেও পাত্তা দিল না, বরং দাঁতে দাঁত চেপে এক ধাক্কায় বাহিরে বের করে বলল, এ বাসার আশেপাশে আসতে বারণ করেছিলাম, তবুও এসেছিস। এখন আবার আমাকে নাম ধরে ডাকিস? এত বড় বেয়াদব! আমাকে জ্বালাচ্ছিস কেন? সোনুফুটি মেয়ে একটা, ধাক্কা দিলেই তো ছিটকে পড়বি। অথচ আসিস আমার সঙ্গে লাগতে। মুখের কি বাসা! এত অধপতন! স্কুলে এগুলো কি শেখায়? চুমু খাবি? আমার ঠোঁটের ঝাঁজ নিতে পারবি? ওই ঠোঁটই আমি পুড়িয়ে ফেলবো। দূর হ! আমাকে বারবার বিরক্ত করলে মেরেই ফেলবো। ফুফিকে আমি আজকেই বিচার দিব। বলবো দিন দিন একটা কতটা অসভ্য, অভদ্র হচ্ছিস তুই। চরম লাগামহীন মেয়ে। কথাগুলো বলেই জোরে দরজা লাগিয়ে দিল। এদিকে ছেলেটি টেরও পেল না মেয়েটির চোখে এক সমুদ্র পরিমাণ পানি টলমল করছে। যদি একটি বার গভীর নয়নে তাকাতো তবে অনুমান করত কতটা মন প্রাণ দিয়ে সে তাকে চায়, তার জন্য হৃদয় কতটা ব্যাকুল। মেয়েটি চাপা আর্তনাদ গিলে চোখ মুছে নেয়। দৌড়ে বাসা থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল জলজান্ত একটু একটু করে যত্নে জমিয়ে গড়ে তোলা আকাশ সমান ভালোবাসা। তার কল্পপুরুষকে ড্রিমলাইট জ্বালানো একটি নোংরা রুমে চেয়ারে বাঁধা অবস্থায় চারটি মধ্যবয়স্ক লোক। নাকে মুখে রক্তের ছাপ। ব্যথায় আর্তনাদ করে কখন যে জ্ঞান হারিয়েছে তারও দিস নেই। আহাত বোতলে পানি এনে তাদের মুখে ছিটিয়ে দিল। দুজনের চোখ পিট পিট করে তাকায়। রায়হান ডান হাত নতুন চকচকে নিয়ে বলল, এই চার হারামির কথাই বলছিল না? কবির ফোনের ছবির মধ্যে সামনের লোকদের চেহারা মিলিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই জানোয়ারগুলোই তো।
কাল সারা রাত এলোপাথারি নাকে মুখে গুছিয়ে দেহে রডের আঘাতে লোকগুলোর এত বছরের যত্ন উজ্জ্বল পরিপাটি দেহখানা বিবশ রূপ নিয়েছে। তাতে দেখে বোঝাই যাচ্ছে না কাল সকালেও মুখশ্রী সুন্দর ছিল। রায়হান সেটা হাতে নিয়ে এগিয়ে যায়। এক এক করে বন্দি মধ্যবয়স্ক লোকগুলোর মাথার চুল কেটে নিমিষে টাক করে দেয়। খুবই পৈশাচিক আনন্দের সহিত সাদের চুলগুলো চিরতরে বিদায় করল। বেচারা বন্দি চারজন কান্নায় ভেঙে পড়ে। সারা রাত মার খেয়েও যতটা কষ্ট হয়েছে, এবার যেন আরও 3 গুণ কষ্ট বেড়ে যায়। নিজেদের এত যত্নের চুলগুলো হারিয়ে তারা দিশেহারা। বুক ফেটে কান্না আসছে তাদের, অথচ কেউ জানিয়ে না কি দোষ নিজেদের, কি করেছে তারা, কেন বা তুলে আনা হলো। আহাদ আর রায়হান মিলে কাল অপহরণ করে তাদের। সাধারণত এরা কক্সবাজারের সিরাতের দিকে বাজে নজর দিয়েছিল, মুচকি মুচকি হাসছিল। তৎক্ষণাৎই প্রমুখ তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ভিডিও ছবি তুলে কবিরকে দেয়। এরপর থেকে লোক লাগায় তাদের পিছনে। কালকে ধরা পড়ে সবাই। সেই থেকে আহাদের হিংস্রতার শিকার হয়ে গায়ে দাগ পড়ে যায়। তেজে রাগ ছটা ছেলেটির মাথায় হুটহাট গরম হয়ে যায়। সেকেন্ডের মাঝে লোকগুলো তাকালো নিবু নিবু চোখে। তৎক্ষণাৎই রুমে প্রবেশ করলো প্রমুখ। হুঙ্কার ছেড়ে বলল, মেরে ফেলেছিস নাকি আস্ত আছে? রায়হান কাছে গিয়ে বলল, বেঁচে আছে, তবে হসপিটালের আইসিইউতে ভর্তি হতে হবে। আহাদ হালা পড়লে একটা আস্ত থাকে, পুঁটি মাছের মতো টিপ দিয়ে মাইরা পালায়। মনে হয় ভুক্তভোগীরা আহাদের প্রাক্তন। কবির মুখ বাঁকিয়ে কথাগুলো বলল। আহাদ রেগে তেড়ে যায় তার দিকে। প্রমুখ পিছন থেকে থমথমে গলায় বলল, তোর মতো আহাদ বলদ নয়, সারাক্ষণ বইয়ের আঁচল ধরে বসে থাকিস, কখন এমন করবি? আহাদরে দেখেও তো শিখতে পারিস। বেটা পূর্তিও করে, কাজও করে, আর তুই তো কাজ কলা। কয়েকদিন পর শুনবো কবির সুখ দিতে না পারায় মারিয়ে ডিভোর্স দিল তাকে। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল রায়হান আর আহাদ। কবির রাগে কটমট করে তাকায়। মনে মনে আওড়ায় খাটাস লোক একটা। গলা খাকড়ি দিয়ে কাট কাট গলায় কবিরের প্রমুখের উদ্দেশ্যেই বলল, একদম ডিভোর্স দিবে না। মারিয়া আমি বলতে পাগল। কয়েকদিন পর দেখবেন মামা হওয়ার সুখবর পেয়ে মিষ্টি খাচ্ছেন। ওর পেট থেকে আমার বাচ্চা বের হবে, বাবা বাবা বলে আমায় ডাকবে। তখন কিন্তু আপনারাই হিংসা হবে, এটা আমি টের জানি। কাজকর্মে আপনাকে টপকা দিতে না পারলেও আগে বাবা হয়ে দেখাবো, ইটস মাই চ্যালেঞ্জ। কবির, মুখে মুখে তর্ক করবি না। তুই আমার সামছে, সবসময় পিছনেই পড়ে থাকবি। বাবা হওয়া চ্যালেঞ্জও ডাব্বা, তোরে দেখিয়েই দিন আপনার পাওয়ার কতটা। প্রমুখ রাগে ফুসফুস করে তেড়ে গেল। কবিরের কলার ধরতে চুপসে গেল বেচারা। হালকা ডোক গেলে মিনমিন সরে বলল, সব কথা সিরিয়াসলি নিতে হয় না স্যার, দুষ্টমি করেছি। আপনাকে কিছুতেই কেউ টপকাতে পারবে না। সারুন স্যার, ব্যথা পাই। আমার কিছু হয়ে গেলে অল্প বয়সে মারিয়া স্বামীহারা হবে, তখন আপনারই কষ্ট হবে। আবার মারিয়াকে বিয়ে দিবেন, টাকা খরচ, চিন্তা হবে নানান কারণে, আপনিও অক্কা পেতে পারেন। তাই বলছি রাগের বশে আমাকে মাফ করে দিন। আপনার বোন রূপী মারিয়াকে স্বামীহারা থেকে বাঁচান। নিজের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হারানোর থেকে রক্ষা পাই। এক ডিলে 3 পাখি। নেক্সট টাইম কিছু বললে মুখ ফাটিয়ে দিব বললাম। লাস্ট ওয়ার্নিং দিলাম, শুধুমাত্র মারিয়ার কথা চিন্তা করে। তুই বেহেলাস হলেও মারিয়া ভদ্র সহজ সরল, তাই তো ছেড়ে দিলাম। প্রমুখ আলগোছে শাসিয়ে তাকে ছেড়ে দিল। কবির যেন হাফ ছেড়ে বাসে। মনে মনে বলল, মারিয়া ভদ্র না চাই, লুচি একটা। যে যার ঘর করে সেই ভালো জানে। গড়ালি কেমন জল্লাদ নির্লজ্জ। প্রমুখ লোকগুলোর মুখের বাঁধন খুলতে বলল রায়হান আর আহাদকে। তারা বাঁধন খুলেও দুর্বল লোকগুলো তাকাতে পারছিল না। দাঁড়িয়ে ওঠার শক্তিটুকু নিঃশেষ। প্রমুখ রায়হানের চুল কাটার কাজ থেকে কুটিল হাসল। এক এক করে সবার টাক মাথায় জোরে থাপ্পড় মেরে শব্দ করেই হেসে ওঠে। তার ছেলেগুলো আসলেই পারেও বটে। তারপর এক দামড়া লোকের রক্তাক্ত সোয়াল শক্ত করে ধরে বলল, মেয়েদের দিকে তাকানোর ফল ভোগ করতে কেমন লাগলো? লোকটা ভাবলো কী কারণে তারা এখানে, নিজেরাও জানে না, শুধু জানে ভুল করেছে। তার বিনিময়ে সারা রাত নির্বলভাবে মার খেয়েছে। পাশে স্যার থেকে এক লোক আহাজারি করেই বলল, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেন। আমার বউ বাচ্চা আছে, সারা রাত হয়তো কাল খুঁজছে, আমাকে যাইতে দেন। তার দেখা দেখি সবাই বলতে থাকে। আহাত এক একজনের মুখ বরাবর লাথি মেরে চেঁচিয়ে বলে উঠল, তোদের মতো সুনুফুটি মায়েরা হাত ময়লা করতেও চাই না। যদি মারতেই চাইতাম এখনও নিঃশ্বাস নিতে পারতি না। শুধু হালকা পাতলা মশলা রেখে মেখে বুঝাই দিলাম, মাইয়া দেখলে বেহাইয়ের নজরে তাকাবি না, নয়তো পরের বার চোখ দুইটা সাথে থাকবো না সন্দেহ। সবাই হু হু করে কেঁদে ওঠে। হাত জোর করে বলল, জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না, এবারের মতো মাফ করে দেন। তবু আর মাইরেন না, বাসায় পরিবার আছে, সাইরা দেন। প্রমুখ সিগারেট ধরিয়ে এক টান দিয়ে বলল, শপথ কর বাংলাদেশের সব কচি মেয়ে আমার মেয়ে, মহিলাগুলো আমার মা। যদি ভুলেও তাকাই এই চোখ দুইটা থাকবে না। লোকগুলো একসাথে হাত জোর করে কাঁদো কাঁদো হয়ে বলল,
বাংলাদেশের সব কচি মেয়ে আমার মেয়ে, মহিলাগুলো সব আমার মা। যদি ভুলেও তাকাই এই চোখ দুইটা থাকবে না। গুড, এবারের মতো মাপ পড়লাম। মনে রাখিস আমি এতটাও ভালো নই, শুধু এই প্রথম বলে মাপ পেলি। বউয়ের বিষয়ে আমি খুবই সেনসিটিভ। আজ থেকে আমাদের লোক সারাক্ষণ নজরে নজরে রাখবে তোদের। বলেও বাসে, রাস্তায়, ফুটপাতে, দেশের আনাচে কানাচে কোনো নারীর দিকে চোখ দিতে ধরে আবার নিয়ে আসবে, তখন কিন্তু ছাড়ব না, এক কোপে উপরে। প্রমুখের কথায় ভয়ে থরথর করে কেঁপে উঠল সবাই। সকলে গায়ে থেকে বাঁধন খুলে দিতেই প্রমুখের পা ধরে মাপ চাইল। প্রমুখ লাথি মেরে বিরক্তির সহিতে বলল, ঢং বন্ধ কর। সিরাতের দিকে তাকানোর আগে মনে ছিল না? এখন নাটক করিস কেন? জাদুর হ চোখের সামনে থেকে। কথা শেষে আহাদের উদ্দেশ্যে প্রমুখ বলল, সবাইকে হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করো, তারপর বাসায় পৌঁছে দিস। আহাদ নিজের কাঁধের কাজ পেতেই তা সম্পূর্ণ করার জন্য বেরিয়ে গেল। কবিরা, রায়হান আর প্রমুখও রাস্তায় বের হলো। গাড়িতে উঠিয়ে আহাদ স্টার্ট দেওয়ার সময় প্রমুখ চিৎকার করে বলল, বলেও আমাদের কথা কাউকে বলার চেষ্টা করলে মেরে ফেলবো। কাল তোদের সাথে কি হয়েছে এগুলো কাউকে বলবি না, মনে থাকবে? লোকগুলো মাথা চাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। কি করছো বেবি? প্রমুখের ডাকে পিছনে ঘুরল সিরাত। বারান্দার সোফায় বসে একটি বই পড়ছিল। রাত তখন অনেকটা। প্রমুখের গ্রামার্ত মুখ দেহ অবলোকন করে ধীর পায়ে উঠল সিরাত। ছেলেটি ক্লান্ত মুখে তার দিকেই গাঢ় নয়নে তাকিয়ে আছে। সিরাত আলতো পায়ে হেঁটে এক কদম নিকটে দাঁড়িয়ে হঠাৎ গলা জড়িয়ে ধরল। ছেলেটির বুকের মাঝে নাক ঠেকিয়ে স্বামীর ঘামযুক্ত দেহের ঘ্রাণ টেনে নিয়ে চোখ বন্ধ করল। বউয়ের এমন কাণ্ডে প্রমুখের কপাল কুঁচকে যায়। সিরাতের বাহু ধরে দূরে সরানো বিধে চেষ্টা করে বলল, আরে আরে কি করছো? আমার গায়ে গন্ধ, বাহির থেকে এসে ফ্রেশ হইনি। সিরাত হাতের বাঁধন শক্ত করে ভেজা শার্ট নাকে ঘষেই বলল, আমার ভালোই লাগছে, এই গ্রানটাই দারুণ। ঠোঁট টিপে হাসল প্রমুখ। বউয়ের লতানো কোমরখানা খসখসে হাতে শক্ত করে চেপে ধরল। মুখ নামিয়ে সিরাতের দিকে ঝুঁকে কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ম্যাডাম দেখি খুব মুডে আছে। সিরাত পিক করেই হেসে স্বামীর বুকে চুপটি করে রইল। প্রমুখ সিরাতের পিঠ জড়িয়ে আবেশে চোখ বন্ধ করে। আজ সারা রাত এভাবেই থাকবে। খিদে পেয়েছে? খাবো না? না, খাবেন না। প্রমুখ মেয়েটির চুলে মুখ ঘষে ঘোর লাগা কণ্ঠে বলল, বাত না দিলে বউয়ের আদর খাবো। তৎক্ষণাৎ কি মনে হতেই যেন সিরাত প্রমুখের গলায় টুপ করে একটা চুম্বন করল। এত তাড়াতাড়ি পেয়ে যাওয়া ছেলেটির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। অবাকে সুরেই বলল, রিয়েলি বেবি, তুমি আমাকে কিস করলে? সিরাত মুখ বাঁকালো, গলা খামচে ধরে রাগান্বিত গলায় বলল, না, চুমু খেয়েছি। প্রমুখ হেসে ফেলল, পিস পিস করে বলল, ওই দিন শাস্তির কথা মনে আছে তো? শাস্তি হিসাবে লং ড্রাইভে গেলে কেমন হয়? সিরাত তার বুক থেকে মাথা উঠিয়ে চোখে চোখ রাখল। গলায় ঝুলিয়ে রাখা হাত প্রমুখের দাড়িযুক্ত গাল আলতো করে টেনে দিল। মিষ্টি সুরে বলল, দারুণ হয়। শাস্তি মাথা পেতে নিলাম। মুহূর্তে প্রমুখের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। মেয়েটি রুমে যেতে যেতে বলল, দাঁড়ান, রেডি হয়ে আসছি। তৎক্ষণাৎ আলমিরা থেকে কাপড় খোঁজা শুরু করলো। চোখে পড়ে প্রমুখের কিনে দেওয়া প্যান্ট। সে কুর্তির সাথে প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায়। গলায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে এলো। চুলগুলো ছেড়ে হালকা সাজুগুজু করছে। ততক্ষণে প্রমুখ গায়ের গামযুক্ত ড্রেস পাল্টে একটি টি শার্ট আর প্যান্ট পরে নেয়। ফ্রেশ হয়ে আসতেই দেখলো বউ রেডি। পরিবারটি সিরাতকে দেখে মন ভরে যায়। এদিকে মেধহীন কোমরখানা শক্ত হাতে টেনে নিকটে এনে মুখের উপর পড়া চুলগুলো কানে গুজে দিল। সিরাত মাথা নুইয়ে প্রমুখের টি শার্ট ধরে আছে। ছেলেটি তার থুতনিতে হাত রেখে উঁচু করলো। উষ্ঠ জোড়ায় গভীর দৃষ্টি রেখে বলল, কন্ট্রোল হারাচ্ছি জান, এতটা সাজগোজ না করলেও চলতো। সিরাত ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, মাঝে মাঝে বউকে দেখে কন্ট্রোল হারানো ভালো। প্রমুখ নেশাক্ত নয়নে এগিয়ে মেয়েটির গোল গালে ভেজা চুমু খেলো। সিরাত আবেশে চোখ বন্ধ করে অনুভব করতে থাকে স্বামীর আদর। প্রমুখ পরপরই কপালে, নাকের ডগায়, থুতনিতে টপা টপ চুমু খেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলো বউ, যাওয়া যাক। রাতের আধারে শাসা করে ছুটে চলছে একটি কালো রঙের গাড়ি। ভিতরে বাজছে একটা সফট মিউজিকে ইংলিশ গান। শহরের এই পাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে তারা। রাত এখন আরও গভীর। এই নির্জন রাতে রাস্তা অনেকটাই ফাঁকা। শুধু তাদের গাড়িটাই চলছে নীরব রাস্তায়। সিরাত খুশিতে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে বন্ধ করে। অনুভব করলো এই রাতের নিস্তব্ধতা। মনটা খুশিতে নেচে উঠছে। এমন দিনে কল্পনা করছিল কিশোরী বয়সে। তার সকল কল্পনা, ইচ্ছে আপনি পূরণ হয়ে যাচ্ছে। না চাইতে অজান্তেই অসহ্য পুরুষটা মিটিয়ে দিচ্ছে। প্রমুখ ক্ষণে ক্ষণে বউকে দেখে গড়ে পড়ে যায়। কেন জানি মেয়েটার গায়ের গন্ধ তাকে পাগল করে তোলে। একদম হুঁশ জ্ঞান হারাতে বসে। সে মেয়েলি গ্রান নাকে টেনে অজানা সুখ হারাতে ইচ্ছে করে।
সুমুতে সুমুতে ভরিয়ে দিতে। এতে কোনো টানেই মেয়েটা কি আছে তার মাঝে, যাতে প্রমুখ ঠিক থাকতে পারে না। অজান্তে কিছু একটা হয়ে যায় তার। জানালা দুটি খোলা থাকায় মৃদুমন্দ বাতাসে মেয়েটি লম্বা চুল এলোমেলো হয়ে উঠছে। সবগুলো চুলে মুখে পড়ে বিরক্ত করছে প্রমুখকে। গাড়ির স্পিড ধীর করে প্রমুখ হাত বাড়িয়ে সিরাতকে কাছে টেনে নেয়। সিরাত প্রথমে হকচকিয়ে গেল, পরক্ষণে সামলে নিল। গাড়িতে কোথাও বেরোলে এই কাজটা প্রমুখের যেন নিত্যদিনের অভ্যাস। সিরাতও ছেলেটির বাম হাত নিজের দুহাতে জড়িয়ে কাঁধে মাথা রাখলো। চোখ বন্ধ করে বলল, আপনার মন খারাপ হলে কি করেন? এই প্রশ্নে প্রমুখের কি হলো কে জানে। দুহাত বাড়িয়ে বউয়ের কোমরখানা চেপে ধরল। সেকেন্ডের মাঝে হ্যাঁচকা টানে নিজের কোলে বসিয়ে মেয়েটির ঘাড়ে ঠোঁট শুয়ে বলল, মদ খাই, খাবে? হঠাৎই আক্রমণে এমনিতে ভয়ে চুপসে গেছে মেয়েটি। সে গাড় গড়িয়ে প্রমুখের গলা জড়িয়ে ধরল। ভীত কণ্ঠে বলল, আগে গাড়ি থামান, অ্যাক্সিডেন্ট হবে। তৎক্ষণাৎই ব্রেক কষল প্রমুখ। সিরাতের পা দুটো টেনে নিজের দিকে আনলো। মেয়েটির কপাল কুঁচকে তাকায়। প্রমুখ একটানে নিজের কোমর পেঁচিয়ে রাখলো সিরাতের দুটি পা দিয়ে। দুপাশ থেকে সিরাতের পা দুটো জড়িয়ে ধরে ছেলেটির কোমর। এমন মেয়েটিও আবার শক্ত করে চেপে ধরল প্রমুখের কোমরখানা। ছেলেটি বাঁকা হাসে। দুজনের মুখ অতি নিকটে, নাকের নাক আর ঠোঁট ছুঁয়ে যাবে। প্রমুখ দুহাত দুপাশ থেকে বহু চিকন কোমরখানা শক্ত করে ধরে বলল, এবার বলো তো মন খারাপ কেন? সিরাত চোখ বুজে রাখা অবস্থায় কম্পিত গলায় বলল, কই মন খারাপ নেই তো। প্রমুখের ঘন নিঃশ্বাস মেয়েটির চোখে মুখে পড়ছে। ছেলেটি আস্তে আস্তে সিরাতের গলায় মুখ ডুবিয়ে বলল, এটা কি জানো? সিরাত উত্তর দিল না, উল্টো এসে থাকা সত্ত্বেও গামা শুরু করলো। লোকটা হুঠাৎ যা তা করে বসে। লজ্জায় তাকানোরও জো নেই। প্রমুখ তার দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেয়েটির পেট স্লাইড করে গলায় ঘাড়ে ঠোঁট শুয়ে দিতেই কেঁপে উঠল সিরাত। দু হাতে খামছে ধরল প্রমুখের গলা। অনবরত এই কম্পন ধরালো স্পর্শে যে সে কাঁপছে। ঘন হয়ে আসছে নিঃশ্বাস। ছেলেটি আরও অস্থিরতা বাড়িয়ে দিতে গলা ছোট ছোট মুখে গোড় লাগা কণ্ঠে বলল, এটাই তোমার শাস্তি, এটাই আমাদের লং ড্রাইভ। সিরাত দু পায়ে প্রমুখের কোমর আরও চেপে ধরে। প্রমুখ শক্ত করে মেয়েটির পিঠ জড়িয়ে ধরল নিমিষেই। সিরাত মাথা আস্তে আস্তে পিছনে নিয়ে হালকা ডোক গিলল। ঘন ঘন শ্বাস ফেলে মিনমিনে স্বরে বলল, ছাড়ুন না প্লিজ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্রমুখ গলা থেকে উষ্ঠ নাড়িয়ে ফিসফিস করে বলে, নিঃশ্বাস বন্ধ তো হয়ে যায়নি? তাছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হলেই না লং ড্রাইভের ফিল পাওয়া যাবে? বউয়ের গায়ের গন্ধ আমাকে যে বজ্র থাকতে দেয় না। বরার মরার মতো আমি নির্লজ্জ হয়ে যাই। নিয়ন্ত্রণ করতে চাইলেও ভিতরের অসভ্য সত্ত্বা আমাকে তাচ্ছিল্য কটূক্তি করে হাসে। বলে আমি নাকি নিরামিষ। ভার্সিটি বন্ধ থাকা সারাক্ষণ বাসায় বসে থাকতেও ভালো লাগে না, কেমন উদাসীন লাগে। প্রমুখ সে সকালে অফিসে গেছে, সন্ধ্যা হয়ে এলো, তবু আসার নাম নেই। সিরাত রুমে বসে শুয়ে দৃঢ়পায়ে পাশে রুমে গেল। তাইমা খানমের জিনিসপত্র দেখে মনটা হু হু করে ওঠে। অজান্তে গাল দুটো পানিতে ভিজে যায়। কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এলো রুম থেকে। সিরাত চমকে উঠল। এ সময় আবার কে আসবে? প্রমুখ আসলেও তো ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে চলে আসে। সে ভীত পায়ে এগিয়ে দরজার নিকট দাঁড়ায়। হালকা ডোক গিলে পায়ের পাতার বর দিয়ে লুকিং গ্লাসে উকি দিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তার মানে ওপাশের ব্যক্তি হাত দিয়ে ঢেকে রেখেছে। সিরাতের বয় জমে বুকে, তরতর করে নাক ঘামতে শুরু করে। এদিকে কলিং বেল বাজার গতি বাড়ল। সিরাত চুপসে যাওয়া মুখে থমকে তাকায়। ঘন শ্বাস ফেলে ভাঙা গলায় প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না, বরং সিরাতের গামছোটা শুরু হয়। সে আবারও ভীত কণ্ঠে বলল, কে? এবারও কোনো উত্তর নেই। মাথায় বুদ্ধি যেন হারিয়ে যাচ্ছে। সে হঠাৎ করে শরীর বেড়ে পায়। দৌড়ে গেল রুমে। ফোন হাতে নিয়ে প্রমুখের নাম্বার কাপা হাতে ডায়াল করে। দরজার পানে দাঁড়াতেই শুনতে পেল বাহিরের ফোন বাজছে। তৎক্ষণাৎই সিরাতের আত্মায় যেন পানি চলে আসে। ফোন কেটে দিয়ে দাঁতে দাঁত শক্ত করে মনে মনে কষল, আজ ইচ্ছে মতো বকুনি দিবে। আর রাগান্বিত মুখে জোরে লক খুলেই শক্ত গলায় বলল, মজা করলে? তৎক্ষণাৎ মুখ চুপসে গেল তার। সামনের মানুষটিকে দেখে হতভম্ব হয়ে যায়। চোখে মুখে তার বিস্ময়। চোয়াল আপনা আপনি জ্বলে গেল। প্রমুখ হেসে ভিতরে চলে যায়। সিরাত তখনও অবাক চোখে সামনের দিকে তাকিয়ে আছে। সামনের মেয়েটি নাক টানতে টানতে হাত দুটি ভাড়িয়ে ভাঙা গলায় বলল, জড়িয়ে ধরবি না? কথা শেষ হতে না হতেই সিরাত জাপটে ধরল সায়রাকে। বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠল দুজনেই। একজন আরেকজনের মনের কথা যেন নিমিষেই বুঝে যায়। শক্ত করে জড়িয়ে ধরে সিরাত কেঁদে উঠেই বলল, এতদিন পর এই পোড়া কপালি বান্ধবীকে তোর মনে পড়ল? আগে কেন আসিসনি? সায়রা ডুকরে উঠে সিরাতকে জড়িয়ে ধরে রাখে। সেকেন্ডের কাটা করে যখন মিনিটের ঘরে পৌঁছালো, প্রায় 10 মিনিট পর সিরাত মনের ব্যথায় চিৎকার করে কেঁদে আস্তে আস্তে শান্ত হলো।
মাথা উঁচিয়ে বলল, মা আর নেই। সায়রাও চোখ মুখ নিজ হাতে মুছে দেয়। গালে চুম্বন করে বলল, শুনেছি 2 দিন আগে ছুটিতে চট্টগ্রাম খালামণির বাসায় গিয়েছিলাম। আমি ভীষণ সরি, তোর বিপদের সময় পাশে থাকতে পারিনি। জানিস, খুব কষ্ট হচ্ছে আমার। আন্টি কত ভালোবাসতো আমাকে। কথা শেষে হু হু করে কেঁদে ওঠে সায়রা। সিরাত ফুপিয়ে উঠল প্রাণের বান্ধবীকে পেয়ে। আজ যেন কান্নারা তার থামছেই না। কাশছেন মানুষকে পেয়ে দ্বিগুণ বেগে বের হচ্ছে। প্রমুখ ফ্রেশ হয়ে নিচে নামলো। দুজনকে এই অবস্থা দেখে উচ্চস্বরে বলল, কান্না করার জন্য তোমায় নিয়ে আসিনি শালিকা, গল্প আড্ডা দেওয়ার জন্যই এনেছি। সায়রা তৎক্ষণাৎ সিরাতকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। চোখ মুখ মুছে মলিন মুখে বলল, দুঃখিত ভাইয়া, মনকে আসলে মানাতে পারিনি। প্রমুখ সোফায় গায়ে লিয়ে নম্র কণ্ঠে বলল, বাসায় অতিথি এসেছে, তাও আবার প্রথমবার। কোথায় খাতির যত্ন করবে তা না, কান্না জড়িয়ে দিয়েছ। যাও কফি করে আনো। সিরাত করে সায়রাকে নিয়ে ভিতরে নিয়ে আসে। সোফায় বসিয়ে রান্নাঘরে যায়। সায়রাও গেল তার পিছু পিছু। সিরাত পিছন ঘুরে বলল, ওনার সাথে দেখা হলো কিভাবে? সায়রা দীর্ঘশ্বাস ফেলল। উদাসীন ভঙ্গিতে বলল, তোর সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো উপায়ই পাচ্ছিলাম না। কাল সারাটা দিন খুঁজে বেরিয়েছি, আবরান আর আমি। শেষে রাতে মনে হয়েছে ভাইয়ার অফিসের কথা। তৎক্ষণাৎ সকাল সকাল সেখানে চলে যাই, কিন্তু কবির আছে না, উনি বলল বিকেল হবে আসতে। কোথায় যেন জরুরি কাজে গিয়েছে। আমি অপেক্ষা করে সেখানেই থাকি। একটু আগে উনি আসলো আর আমাকে দেখে এক গাদা শর্ত জড়ে দিল, তবেই নাকি এই বাসায় নিয়ে আসবে। সিরাত কপালে ভাঁজ ফেলে বলে, কৌতূহল চোখে বলল, শর্ত? কিসের আবার শর্ত? এ বাসায় আসতেও শর্ত মানতে হবে? এত বড় অপমান আমার বান্ধবীকে। ওনাকে তো আজ আমি। আরে কুল সিরাত, শোন পুরোটা। সিরাত রাগ নিয়ন্ত্রণ করলো। তার ইচ্ছে করছে ওই লোকটাকে মেরে ফেলতে। সায়রা বলতে শুরু করে, উনি বললেন বাসায় গিয়ে কান্না করা যাবে না। অনেক কষ্টে নাকি তুই স্বাভাবিক হয়েছিস। আমার কান্না দেখে তুই কষ্ট পাবি, কাঁদবি, তাই আমার কান্না করা মানা। বুঝেছিস ব্যাপারটা? ভাইয়া আসলে তোকে কতটা ভালোবাসলে এমন পাগলামি শর্ত জুড়ে দেয়? সিরাতের কপালে বাজ পড়ল। সায়রা যা বলল সব কি সত্যি? লোকটা আসলেই তাকে নিয়ে এত চিন্তা করে? সিরাত কফি মগে ঢেলে বলল, আর কি শর্ত? আন্টির কথা তোলা যাবে না, ইমোশনাল করা যাবে না, উল্টো বোঝাতে হবে, আড্ডা দিতে হবে। সিরাত বান্ধবীর হাতে একটি মগ বাড়িয়ে দিয়ে প্রমুখের কাছে যেতে যেতেই বলল, কবির ভাইয়ের সাথেই তো আসতে পারতি। সায়রাও আসলো তার পিছু পিছু। প্রমুখের হাতে কফি দিয়ে সিরাত বসলো পাশের সোফায়। সায়রাও তার পাশে আয়েশ করে বসে বলল, উনি আসলে কাজে ব্যস্ত ছিল, তাছাড়া আমার সমস্যা হয়নি, বরং খাওয়া দাওয়া আয়েশ করা সব কিছুরই ব্যবস্থা করেছিল। প্রমুখ কফিতে ঠোঁট ছুঁয়ে চুমুক দিয়ে বলল, যদি শুনতাম কবির ঠিকমতো আমার শালিকার যত্ন আত্মি করেনি, তাহলে তো খবরই ছিল, ওর টাকলা মাথা ন্যাড়া করে দিতাম। তৎক্ষণাৎ খিলখিল করে হেসে উঠল দুই বান্ধবী। সিরাত মুখ ফুলিয়েই বলল, আপনার কি এত কাজ ছিল? সন্ধ্যায় যে আসতে হলো, মিস করেছিলে নাকি? বয়ে গেছে আমার। সায়রা হেসে ওঠে, টিপ্পনি কেটেই বলল, আলবাত মিস করে, একদম সেকেন্ডে সেকেন্ডে। সৌমুখও সেই সাথে তাল মেলালো। তার বলতে, জানি তো সবই। সিরাত কটমট করে তাকায় দুজনের দিকে। তারপর তিনজনে ধীরে ধীরে গল্পে হারিয়ে যায়। নানান কথার বাজে হাসি, আড্ডার গল্প। রাতের খাবার সিরাত আর সায়রা মিলে রেডি করে। তিনজনের জম্পেশ একটা খাওয়া দাওয়া দিয়ে আবারও মুভি দেখায় মনোযোগ দেয়। সেই রাতে কারোরই আর ঘুম হলো না। শুধু এতদিনে জমিয়ে রাখা কথা উগড়ে দিল সিরাত। সায়রার মুখ থেকেও কোনো কথা পড়ায় না, যেন কত বছর পর তাদের দেখা। একের পর এক কথায় হারিয়ে গেল অজানাই। শেষ রাতের দিকে প্রমুখ ওদের প্রাইভেসি দিয়ে উঠে চলে যায় নিজের রুমে। গুমু গুমু কণ্ঠে বলল, তোমরা গল্প করো, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নেই, আমার প্রচুর ঘুম আসছে। সিরাত মাথা দোলালো। সায়রার উদ্দেশ্যে প্রমুখ বলল, শালিকা, কাল আবার কথা হবে, শুভরাত্রি। ওকে ভাইয়া। প্রমুখ চলে যায়। তাদের গল্প শুরু হয় নতুন করে। একজন আরেকজনের কাঁধে মাথা রেখে গল্প করেই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা। ভোর রাতে কফি খেয়ে আর টিকতে পারল না দুজনে। শেষে না চাইতেই ফ্লোরেই ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় প্রমুখ উঠে টিভির রুমে উকি দিয়ে দেখল মেয়ে দুটি একে অপরকে ধরে বেঘরে ঘুমাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে নিজেই আজ চলে গেল কিচেনে। জুলেখাও হয়তো কলেজে চলে গেছে। নিজ হাতে সায়রার জন্য বিশেষ পদ রান্না করে টেবিলে সাজায়। এরপর ফ্রেশ হতে হতে জোহরের আজান দিয়ে ফেলে। প্রমুখ চুল হাত দ্বারা জেরেই সিরাতকে ডাকলো। প্রথমে কেউ না উঠলেও আস্তে আস্তে উঠল দুজনেই। সায়রা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে বলল, বাসায় যেতে হবে ভাইয়া, আম্মু অনেকবার কল দিচ্ছে।
প্রমুখ 3টি প্লেটে পোলাও বেড়ে চেয়ারে বসলো। নরম স্বরে বলল, আর কিছুদিন না হয় থেকে যাও, সিরাতের ভালো লাগবে। না ভাইয়া, আমি বরং এরপর প্রস্তুতি নিয়েই আসবো। প্রমুখ কড়া করে মাছ ভেজেছে তাদের জন্য। সেই মাছ সায়রার প্লেটে দিয়েই বলল, কথা দিচ্ছ তো? সিরাত জানলে কিন্তু কষ্ট পাবে। তৎক্ষণাৎই উপস্থিত হলো সিরাত। সদ্য গোসল করা স্নিগ্ধ লাগছে। প্রমুখ এক নজর তাকিয়ে চোখ টিপ মারল। সিরাত তা লক্ষ্য করে চোখ গরম করে তার দিকে তাকায়। চেয়ারে বসেই বলল, বাহ, সব আপনি রান্না করেছেন? প্রমুখ বুক ফুলিয়েই উত্তর দিল, কি, তোমার কি মনে হয়? সায়রা অবাকে সুরে বলল, ভাইয়া রান্না করেছে? সিরিয়াসলি? বিশ্বাসই হচ্ছে না। প্রথমে আমারও বিশ্বাস হয়নি। কি লাকি রে তুই, সত্যি একটা জিনিয়াস স্বামী পেয়েছিস। সায়রার প্রশংসায় প্রমুখ ঠোঁট টিপে টিপে হাসল। সিরাত বেংসি কেটে বলল, কসু পেয়েছি আমি। না চাইতেও কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়, তেমনি তোমার অবস্থা তাই হয়েছে। সায়রা প্রমুখের সাথে মত প্রকাশ করে খেতে খেতে বলল, সহমত ভাইয়া, সহমত। ইস, দরদ কত ভাইয়ের জন্য। সিরাত হেসে খাওয়া শুরু করলো। প্রমুখ পানি এগিয়ে দেয়। সায়রা খেতে খেতে অপরাধী কণ্ঠে বলল, সিরাত শুন। বল। বাসায় যেতে হবে। তৎক্ষণাৎে খাওয়া থেমে গেল সিরাতের। হতাশ চোখে চাইল সামনে বসা সায়রার দিকে। সায়রা বুঝতে পেরে গলা খাঁকড়ি দিয়ে বলল, আসলে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি তো। বুঝিসই তো আম্মু কেমন। আম্মুও জানে না আমি কাল কোথায় ছিলাম, তাই আজ যেতেই হবে। আমি না হয় কয়েকদিন পর প্রস্তুতি নিয়েই আসব। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সে জানে সায়রার আম্মু অনেক বেশি প্রসেসিভ। শত মন খারাপ হলেও প্রকাশ করল না। বুকের সাফা আর্তনাদ ভাতের লোকমার সাথে গিলে ফেলে ছোট করে বলল, খেয়ে নে। প্রমুখ দেখল সবটা। দীর্ঘশ্বাস পেলে অল্প খেয়ে উঠে যায়। খাওয়া শেষে সিরাত সব গুছিয়ে রাখছিল। তখনই সায়রা তার ব্যাগ কাঁধে নিয়ে সিরাতকে বলল, হাসি মুখে বিদায় দিচ্ছিস তো? থমথমে গলায় সিরাত বলল, দিচ্ছি বলেই তো যেতে পারছিস, কিন্তু পরের বার বিদায় দিব না। সায়রা জড়িয়ে ধরল সিরাতকে। সিরাত তৎক্ষণাৎে ফুঁপিয়ে উঠল, হঠাৎ এসে কেন হঠাৎ করে চলে যাচ্ছিস? কেউ বুঝে না আমাকে। আসবো তো আবার, প্রমিস। সায়রা মাথায় হাত বুলিয়ে প্রমুখকে তাড়া দিল। তারপর চোখের পলকে প্রমুখ তাকে গাড়ি করে নিয়ে যায়। রেখে গেল বারান্দায় দাঁড়িয়ে বান্ধবীর জন্য অশ্রু বিসর্জন দেওয়া সিরাতকে। মনটা কেমন হু হু করছে। চাপা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তবুও খুব কষ্টে চোখের পানি মুছে ফ্লোরে শুয়ে পুপিয়ে উঠল। বিড়বিড় করলো, আবার কবে আসবি সায়রা? তুই থাকলে যে কষ্টটাও অজানায় হারিয়ে যায়। বুকের ভিতর শান্তি শান্তি অনুভব হয়। ভাবি হঠাৎ রান্না করে? সিরাত গামযুক্ত চোখ মুখ গলা মুছল আঁচল দিয়ে। আজ হঠাৎ করে ইচ্ছে হয়েছে প্রমুখের সব পছন্দের খাবার রান্না করার জন্য। জামাই ছেলে হয়ে যদি রান্না করে খাওয়াতে পারে, তাহলে সে পারবে না কেন? তাছাড়া সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে সেই রান্না করবে। এবার থেকে ভালো বউ হওয়ার ট্রাই করবে সে। সিরাত লবণ ছিটালো মাংসে। গরুর কালো বুনা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ক্লান্ত কণ্ঠে বলল, রান্না করার শখ জেগেছে। দারুণ ব্যাপার। ভাইয়াকে জানাতেই হয়। জুলেখা কথা শেষে উচ্চস্বরে প্রমুখকে ডাকলো। সিরাত ঠোঁট টিপে হাসছে। দুপুরের কাট রোদে রান্নাঘরে টেকা মুশকিল। এটাই শেষ আইটেম তার। বাকিগুলো অলরেডি তৈরি করে ফেলেছে। জুলেখা কলেজ থেকে একটু আগেই বাসায় ফিরে এসে দেখলো সিরাত রান্না করে। তৎক্ষণাৎে চোখ বড় বড় হয়ে যায়। প্রমুখকে ডেকেও সাড়া পেল না বেচারি। সিরাত গ্যাস বন্ধ করে উদাস কণ্ঠে বলল, শত ডাকলেও কাজ হবে না। তোমার ভাইয়া জরুরি কাজে বাহিরে, একটু পরেই ফিরবে। জুলেখা মুখ ফুলিয়ে ধপ করে বসলো চেয়ারে। করুণ গলায় বলল, অথচ গলা পেটে ডাকছি, আপনি আগে বলবেন না? এখন তো বললাম। সিরাত এসির পাওয়ার বাড়িয়ে দিল। কয়েক রকমের ভর্তা থেকে শুরু করে মাছ মাংস ডাল পর্যন্ত আজ নিজ হাতে রান্না করেছে। দেখে মনে হবে কোনো বড় অনুষ্ঠানের হয়তো আয়োজন। সিরাত পায়েসের বাটি সাইডে রেখে সালাদ তৈরি করতে শুরু করলো। জুলেখা তড়িঘড়ি করে উত্তেজিত কণ্ঠে বলল, ভাবি না প্লিজ, এবার আমাকে দিন না, অনেক তো কষ্ট করেছেন, এবার রেস্টে নিন। আরে বোকা মেয়ে, চুপচাপ বসে থাকো। সিরাত সালাদের বাটিটা নিজের পাশেই রাখলো। জুলেখা গাইগুই শুরু করে। তার কথা মতো আর একটা কাজও সিরাতকে করতে দিবে না। এমনিতে কতগুলো পদ রান্না করতে কয় ঘন্টা লেগেছে কে জানে। সিরাত জুলেখার দিকে চোখ গরম করেই বলল, খিদে পেলে খাও, তবুও আমায় বিরক্ত করো না। হতাশ হলো জুলেখা, মুখ ফুলিয়ে বসে রইল। সিরাত সবশেষে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানানোর জন্য ব্লেন্ডারের কাছে যায়। জুলেখা তখন সব বাটির ডাকটা উঠিয়ে সকল পদ ভালোভাবে দেখছে। আজ দেখি চ্যাপা চিংড়ি শুটকি বাটাও আছে। তৎক্ষণাৎে জিহ্বায় জল চলে আসলো। গরম গরম সাদা ভাত আর ইলিশ ভাজা, রুই মাছের ঝোল, চিংড়ি মাছের ঝোল আর মুরগির রোস্ট।
সবশেষে গরুর কালো বোনা আর ডাল। সিরাত ঠান্ডা লাচ্ছি টেবিলে রাখার সময় দেখল জুলেখা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুচকি হাসলো সিরাত। লাচ্ছি পরিবেশন করেই বলল, তোমার ভাবি রান্না পারে? শুধু পারে মানে 100-100। ইস ভাবিজান, কবে শিখলেন এত কিছু? প্রতিটি পর লোভনীয় খাবার, আমার দেখেই তো জিভে জল চলে আসছে। ভাইজান দেখলে যে কি করবে, গপাগপ খাওয়া শুরু করবে। সিরাত গায়ে লিয়ে দিল চেহারায়, ক্লান্ত চোখ জোড়া বন্ধ করেই বলল, কিন্তু তোমার ভাইজান তো মাছ খায় না, অথচ আজ মাছের আইটেমই বেশি করেছি। তৎক্ষণাৎই জুলেখার মুখ কালো হয়ে যায়, মন খারাপের সুরে বলল, হ্যাঁ, আপনি জেনেও কেন এমনটা করলেন? পরক্ষণে মনে পড়ায় হাসি মুখে বলল, ব্যাপার না, মুরগি গরু তো আছেই, তাছাড়া ভাইয়া মাঝে মাঝে মাছ ভাজা খায়, কিন্তু ইলিশে তো অনেক কাটা। সিরাত উঠল, রুমে যেতে যেতেই বলল, সবই খাবে আজকে, ইলিশও খাইয়ে ছাড়বো আজকে। সিরাত দ্রুত শাওয়ার নিয়ে গায়ে জড়ালো হালকা কারুকাজের হলুদ 3 পিস। বেজা চুলগুলো মুছে মুখে ক্রিম মাখলো। নিজের অযত্নের মুখখানে এই কয়েকদিনে ব্রণ উঠে গেছে, তাও একটা নয় 2 গাল। কপালা থুতনিতে অনেকগুলো, কি যে বিশ্রী লাগে আজকাল। সেদিকে তাকিয়ে মনটা বিতৃষ্ণায় ভরে গেল। হু হু করে উঠে অন্তরাত্মা। দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে এলো রুম থেকে। ডাইনিংয়ে গিয়ে দেখলো জুলেখা সেখানেই বসা। এখনো খাওয়া শুরু করনি? সিরাতের প্রশ্নে জুলেখা পূর্ণ দৃষ্টি মিলল তার দিকে। কিছু বলার জন্য মুখ খুলতে কলিং বেল বেজে ওঠে। সিরাত কপাল কুঁচকে তাকায়। পরক্ষণে মনে পড়ল প্রমুখের আজ বাসায় লাঞ্চ করার কথা। সে ব্যস্ত পায়ে হেঁটে দরজা খুলে দেয়। সামনে দৃষ্টি দিতেই দেখল প্রমুখের সাথে এক ষাটোর্ধ্ব বয়সের পুরুষ বেশ পরিপাটি ভাব নিয়ে দাঁড়িয়ে, মুখে অমায়িক হাসি। তার মুখের পানেই তাকিয়ে আছে। সিরাতের কপালের ভাঁজ আরও দৃঢ় হলো। সে মাথা ঘুরিয়ে প্রমুখের দিকে তাকায়। তৎক্ষণাৎ প্রমুখ চোখের সানগ্লাস খুলে ব্রু নাচালো। পাশের লোকটি গম্ভীর কণ্ঠে বলল, এই মিষ্টি রমণীই বুঝি আমার বৌমা? সিরাতের হতভম্ব চাহনির মাঝেই প্রমুখ মাথা জাগায়, ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ, ভিতরে চলুন। সিরাত তৎক্ষণাৎ শোরিং পিড়ে পাই, চটপট করে সালাম দিল, আসসালামু আলাইকুম। ষাটোর্ধ্ব বয়সের পুরুষটি গাল পরেই হাসল। এগিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, সুখী হও, স্বামীকে সুখে রাখো। সিরাত মিষ্টি করে হেসে সরে দাঁড়ায়। ড্রয়িং রুমের সোফায় বসার জন্য জায়গা করে দিল। সিরাত একটু পরপর প্রমুখের দিকে আশ্চর্যে তাকাচ্ছে। ইশারা বোঝাইতে চাইছে মনে যেসব প্রশ্ন উকিঝুঁকি করছে সবগুলোর উত্তর চাই। অথচ প্রমুখ লোকটিকে সোফায় বসিয়ে উপরে চলে গেল। সিরাতকে ডেকে বলল, আমি চেঞ্জ করে আসছি, মিস্টার রাজেশ শেখকে দেখভাল করো। সিরাত বাধ্য স্ত্রীর ন্যায় মাথা দুলিয়ে ফ্রিজের কাছে চলে যায়। প্রমুখ শ্রেণীর কাছে যেতেই মিস্টার রাজেশ শেখ উচ্চস্বরে বলল, একটি 12 আব্বু ডাকা যায় না? প্রমুখ কাটকাট গলায় উত্তর দিল, না। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আজিজ শেখ। সিরাত কপাল কুঁচকে লক্ষ্য করলো সব কিছু। তার সাথে জুলেখাও শরবত তৈরি করছে। সিরাত হাতের লাচ্ছি গ্লাসে নিয়ে নিঃশ্বাসন কণ্ঠে জুলেখাকে বলল, কাহিনী কি জানো? জুলেখা ট্রেতে গ্লাস রেখে ফিস করে বলল, হুম, আমি এসেছি মাত্র বছর হবে, ওনাকে এ বাসায় আমি কখনোই দেখিনি। সিরাত আর কোনো মাথা ঘামালো না। টি টেবিলে ঠান্ডা শরবত আর লাচ্ছি আজিজ শেখের সামনে রাখলো। মাথায় ঘুমটা ঠিকঠাক করে হাসি মুখে বলল, গরমে নিশ্চয় তেষ্টা পেয়েছে, আপনি আগে ঠান্ডা কিছু পান করুন। আজিজ শেখের মনটা দুমড়ে মুচড়ে গেলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে শরবত পান করলো। ছেলেটি যে মনের ভিতর অভিমান পুষে রেখেছে। তিনি সিরাতের দিকে আরেক গ্লাস বাড়িয়ে বলল, মা, এটা তুমি খাও। সিরাত নানা করলেও আজিজ শেখ দমলেন না। শেষে মেয়েটি বাধ্য হয়ে কয়েক চুমুক লাচ্ছি খেলো। কিছুক্ষণ নীরব থেকে আজিজ শেখ নিজেই প্রশ্ন করল, তোমাদের বিয়ের কতদিন হয়েছে? বছর হয়নি, কিছু মাস পরেই হবে। আজিজ শেখ হয়তো হতাশ হলো, বিতৃষ্ণা মন নিয়ে বলল, অথচ দেখো, আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন মনে করেনি। ছেলেটা কত অভিমানী। এতগুলো বছর আদর করে ছেলের জায়গায় বসিয়েও বাবার ডাক শুনতে পেলাম না। কথাগুলো বলার সময় ওনার কণ্ঠ কাঁপছিল। সিরাত লক্ষ্য করেও কিছু বলল না। টুকটাক প্রশ্নে শুধু উত্তর দিল। জুলেখা কৌতূহল চোখে দেখছে লোকটাকে। তাকেও আজিজ শেখ এটা ওটা জিজ্ঞেস করে। তিনজনের কথার মাঝে তৎক্ষণাৎ উপর থেকে ব্যস্ত পায়ে প্রমুখ নিচে নেমে আসলো। সদ্য গোসল করেই এসেছে। তাকে দেখে আজিজ শেখ হাসল। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে বলল, এখনো না খাইয়ে রেখেছ? রান্না হয়নি আজ? সিরাত হকচকিয়ে ওঠে। বসা থেকে দাঁড়িয়ে জুলেখাকে ডাক দিল। দুজনে মুহূর্তে টেবিলে যায়। 4 জনের জন্য প্লেট সাজিয়ে ডাক দিল প্রমুখকে, জলদি আসুন। প্রমুখ গভীর নয়নে ফাঁস ফেলল। আজিজ শেখ মৃদু হাসতেই ছেলেটি অভিমানী কণ্ঠে বলল, চলুন, আপনি নিষ্ঠুর হলেও আমি হতে পারিনি। এই ছোট বাক্যে কী ছিল কে জানে।
আজিজ শেখের ভিতরটা হু হু করে উঠল। প্রমুখের সাথে বসে খাওয়া শুরু করে। সিরাতের রান্না করা এক একটা লোভনীয় পদ টেস্ট করেই খুবই আয়েশের সঙ্গে বলল, আহ, আজ কে রান্না করেছে? বৌমা দেখে দারুণ রান্না পারে। প্রশংসা পেয়ে লজ্জায় সিরাত মাথা নত করল। সে চাইছে প্রমুখ মুখ ফুটে কিছু একটা বলুক। মাঝে মাঝে আরশোকে তাকালেও বল পেল না, বরং লোকটা আজ মুখে যেন কুলু কেটে বসে আছে। একটাও কোনো টু শব্দ নেই, অথচ জুলেখা পর্যন্ত প্রশংসায় ভরিয়ে ফেলেছে। কিন্তু সে যার মুখ থেকে একটি কথা শোনার আশায় অধীর আগ্রহে বসে আছে, তারই কোনো খবর নেই। সিরাত মন খারাপ করে বাতে হাত নাড়াতে থাকে। কত জল্পনা কল্পনা করে আজ রান্না করলো, কত শখ ছিল স্বামীর মুখে মধুর মধুর কথায় সে লজ্জায় গলে যাবে, মুখ লুকানোর জন্য প্রমুখের টি শার্টের ভিতর ঢুকবে, অথচ সব কল্পনার এক বালতি জল ঢেলে দিল। কারণ কি লোকটাই? কি তাদের সম্পর্ক? সিরাতের মনটা চিৎকার করে ওঠে। রেগে প্রমুখের কলা চেপে ধমক দিতে ইচ্ছে হলো। দুগাতে টপাস টপাস থাপ্পড় মেরে বলতে ইচ্ছে করলো, তোরা স্বামী নামের আসামি, বন্ড। কোথায় তোদের জন্য গরমে ঘেমে এত কিছু রান্না করলাম, অথচ তুই কিছুই বলছিস না। ইচ্ছে করছে নাক পাঠিয়ে দিতে। এই শেষ রান্না। আবার কখনো বলে দেখিস কি অবস্থা হয়, তো জিভ কেটে বুনা করব। মনের কথাগুলো সাহস করে বলা হলো না। অতির সম্ভবনে কথাগুলো গিলে ফেলে মুরগির রান চিবাতে থাকলো। প্রমুখ কোনো মতে অল্প খেয়ে উঠে যেতে নাই। তৎক্ষণাৎই সিরাত উঠে বলল, আপনার জন্য পায়েস করেছি। বউয়ের মুখের দিকে প্রমুখ শীতল চোখে তাকালো। দেখতে পেল সিরাত দুচোখে আগতি নিয়ে চেয়ে আছে। এত কষ্ট করলো মেয়েটা। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বসলো। সিরাত তাড়াহুড়ো করে প্রমুখের সামনে পায়েসের বাটি তুলে দেয়। আজিজ শেখ সব কিছু অবলোকন করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এতদিনে মনের মতো মানুষ পেল প্রমুখ। এবার বাহিরে গিয়েও শান্তি পাবে, নিশ্চিন্তে থাকবে। সে চামচ দিয়ে রুই মাছের ঝোল প্লেটে নিয়ে মাখালো। সিরাতের দিকে তাকিয়ে বলল, এদিকে এসো মা। সিরাত থতমত খায়। পরক্ষণে মুচকি হেসে এগিয়ে গেল সেখানে। আজিজ শেখ হাতে এক লোকমা তুলে সিরাতের মুখের কাছে দিয়ে ইশারা করলেন খেতে। প্রমুখ সোরাসকে তাকিয়ে মনোযোগ দিল পায়েস খাওয়ায়। সিরাত উস্কো খুস্কো করে মুখে নিল। হঠাৎই আজিজ শেখ কান্না করে ওঠে। সিরাত বরকে যায়। তাড়াহুড়া করে বলল, কি হয়েছে আঙ্কেল? কই, কিছু হয়নি তো মা। আজিজ শেখ আলগোছের চোখের পানি মুছে আরেক লোকমা তুলে দেয় মেয়েটির মুখে। প্রমুখ চামচ শব্দ করে রেখে বেছে নিয়ে গেল। অনুভব করলো তার চোখ দুটিও জ্বলছে। সিরাতও হাত ধুয়ে নেয়। আজিজ শেখকে পাশের বাটি এগিয়ে দিয়ে বলল, এটা টেস্ট করে দেখুন। অমায়িক হাসলেন তিনি। এক চামচ খেয়ে বলল, আর নয় মা, অনেক খেয়েছি, আমার ডায়াবেটিক্স আছে। সিরাত আর কোনো জোর করলো না। আজিজ শেখ হাত মুখ ধুয়ে বসলো সোফায়। সিরাত সব কিছু গোছাচ্ছে। জুলেখা হাতে হাতে সাহায্য করে। রুমে চলে যায়। প্রমুখও দূরত্ব বজায় রেখে সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে। হঠাৎই আজিজ শেখ সিরাতকে কাছে ডাকলো। মেয়েটি কাছে যেতে সাথে করে আনা ব্যাগটি হাতে নিল। সেখান থেকে একটি জুয়েলারি বক্স বের করে সিরাতের হাতে তুলে দেয়। মিষ্টি মুখ করে বলল, সপ্তাহখানেক আগে রায়হান জানালো প্রমুখ বিয়ে করেছে। আমি প্রথমে অবাক হয়েছিলাম, ছেলেটি আমার এত বড় হয়ে গেছে। অভিমান পুষে রাখতে রাখতে বুকে পাথর জমিয়েছে। জানো মা, তারপর খুশিতে আমি অনেক কেঁদেছি। তারপরে দুবাই চলে গেলাম তোমাদের জন্য কিছু কিনতে। দেখো তো এই সেটটা পছন্দ হয়েছে কিনা। বুড়ো মানুষ, বুঝোই তো বয়স হয়েছে, পছন্দ সাদামাটা। সিরাত বক্স খুলে দেখলো গর্জিয়াস ডিজাইনের একটি স্বর্ণের জুয়েলারি সেট। সে হাত দ্বারা স্পর্শ করে খুশি হয়ে যায়। একগাল হেসে বলল, অনেক ধন্যবাদ আঙ্কেল, ভীষণ সুন্দর হয়েছে। একটি বার বাবা ডাকো। তুমিও প্রমুখের মতো দূরের মানুষ ভাবছ? সিরাত হতবিহ্বল হয়ে যায়। বুঝতে পারলো না কি বলবো। সে তাকালো পাশে স্বামীর দিকে। দেখলো প্রমুখ নির্বিকার ভঙ্গিতে ফোন টিপছে। আশেপাশে কি হচ্ছে এসবে খেয়াল নেই। সিরাত দীর্ঘশ্বাস ফেলল। কি করবে মাথায় আসছে না। এই লোকটার ব্যাপারে তেমন কিছু জানিও না, তবে এত অমায়িক ব্যবহারে নাকচ করা যায় না। কিভাবে একটু বাবা শোনার জন্য ছটফট করছে। মনে হলো বুকের ভিতর কত বছরের তৃষ্ণা ফুঁসে রেখে বেড়াচ্ছে। সিরাত হালকা ডোক গেল। মন ভরে ডাকলো, বাবা। তৎক্ষণাৎই খুশিতে আজিজ শেখ কেঁদে উঠলেন। সিরাতকে আলতো করে জড়িয়ে ধরে স্নেহের হাত বুলালো মাথায়। কেন জানি না খুব কষ্ট হলো সিরাতের। সেও চুপটি করে বসে রইল পাশে। কিছুক্ষণ পর আজিজ শেখ বলল, আমার আত্মার শান্তি হলো আজ। এবার নিশ্চিন্তে তোমাদের রেখে যেতে পারবো। প্রমুখ না ডাকুক, তার সবচেয়ে দুর্বল প্রিয় মানুষটি বাবা রেখেছে, আমাকে যত্ন করেছে। প্রমুখকে সিরাতের খুব করে বলতে ইচ্ছে হলো, একটি বার ডাকুন না, লোকটা কত কষ্ট পাচ্ছে। আজিজ শেখ উঠলেন। সিরাতের হাতে আরও 6-7টা শপিং ব্যাগ আর বক্স দিয়ে বলল, এগুলো তোমাদের বিয়ের গিফট, সবগুলো আমার বাবা মা জন্য। কথা শেষে এগিয়ে যায় ছেলেটির সামনে। হঠাৎ করে প্রমুখের কপালে গালে মাথায় চুমু খেলেন পাগলের মতো।
চোখে তার জল টলমলে, বাচ্চার মতো শক্ত করে জড়িয়ে ধরল। ভাঙা গলায় বলল, আমায় মাফ করিস বাবা, খুব কষ্ট দিয়েছি তোকে। আমি ব্যাড ফাদার, খুবই ব্যাড ফাদার। প্রমুখ আলগোসে নিজেকে ছাড়িয়ে নেয়, দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি আপনার আশ্রিতা, খাইয়ে বড় করেছেন, মাফ করার প্রশ্নই আসে না। কে আমি যে মাফ করব? আজিজ শেখ হঠাৎই হাসল, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আজ বিকেলে কম্বোডিয়া চলে যাচ্ছি, সেখানে আমার পার্টনার অপেক্ষা করছে, চাইলেও থাকতেও পারেন। এ বাসা, ধন সম্পদ সব কিছু আপনারই, আমি শুধু পাহারা দিচ্ছি। আজিজ শেখ হাতে ব্যাগপত্র তুলে সিরাতকে আদর করলেন। মেয়ের মতো শাসনের সুরে বলল, খবরদার, স্বামীর অযত্ন ভুলেও করবে না মেয়ে। আমি কিন্তু রোজ রায়হানের কাছ থেকে খোঁজ নিব, একটু ভুল ফেলেই শাসন করব। সিরাত মাথা নাড়িয়ে কিছু বলার আগে প্রমুখ কাটকাট গলায় বলল, খোঁজ নেওয়ার প্রশ্নই আসে না। সিরাত যথেষ্ট যত্ন করে আমায়, তাছাড়া আমরা স্বামী স্ত্রী বুঝে নিব। আজিজ শেখ বিদায় জানিয়ে চলে যায়। তার এয়ারপোর্টে পৌঁছাতে হবে, সময়ও হাতে নেই। সপ্তাহখানেক আগে যখন অনেক চেষ্টা করে রায়হানের নাম্বার পেল, তৎক্ষণাৎই প্রমুখের খোঁজ খবর নেওয়া শুরু করলো। এর আগে প্রমুখ নিজেই সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে ওনার সাথে। তাদের বিয়ের কথা শুনে পাগল হয়ে গেল দেশে আসার জন্য। জরুরি ভিসায় কাল রাতে এসে প্রমুখকে খুঁজলো, আজ সকালে পেয়েও যায় অফিসে। সেই থেকে আবদার করলো বাসায় আসার, প্রমুখও না করেনি। ঋণের বোঝা আর কত বইবে সে, তাই রাজি হয়ে নিয়ে আসে। কষ্ট তার ভিতরেও কম হচ্ছিল না, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। আজ থেকে কয়েক বছর আগের সেই কালো দিনের কথা ভুলবে কিভাবে সে? তার চোখের পানি দেখে ওই দিন তো আজিজ শেখের মন গলেনি, তবে আজ কেন প্রমুখের মন গলবে? সে এতটাও নরম মনের নয়। সন্ধ্যা হয়ে আসছে। আজিজ শেখ বেরিয়ে যাওয়ার পর প্রমুখে যেন কোথায় চলে যায়। সিরাত কিছু বলেনি, জিজ্ঞেসও করেনি। হয়তো তার আনচার মন কিছু একটা টের পেয়েছে, তাই প্রমুখকে একাই ছেড়েছে আজ। একটু ঘুরে মনটা হালকা করে আসুক। সিরাত রুমে বসে বই পড়া শুরু করলো। খাবার যা আছে রাতও হয়ে যাবে, জুলেখা না হয় গরম করবে। সন্ধ্যায় আয়াস করে বিছানায় শুয়ে বই পড়ছিল। কখন যে ক্লান্ত দেহটা জিমিয়ে পড়লো টেরও পায়নি। চোখ দুটি আপনা আপনি লেগে ঘুমিয়ে গেল বেঘরে। সময় গড়ালো, রাত নামলো পৃথিবীতে, কিন্তু সিরাতের ওঠার খবর নেই। রাত তখন প্রায় 10টা। প্রমুখের কালো গাড়ি থামলো বাসার নিচে। হাতে সিগারেটখানা ঠোঁটের মাঝে চেপে একটি সুখ টান দিল, তারপর ছুঁড়ে মারল দূরে কোথাও। গাড়ির ডোর খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যায়। ডুপ্লিকেট চাবি দ্বারা বিশাল শক্ত দরজা খুলে ভিতরে প্রবেশ করল। প্রতিবারের মতোই পুরো বাসার নিঃশব্দ। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। রুমে গিয়ে দেখলো সিরাত ঘুমিয়ে আছে। ডেকে বিরক্ত করলো না, হাতের ঘড়ি খুলে চলে যায় ওয়াশরুমে। সিরাতের ঘুম ভেঙে যায় শব্দে। সে মাথা উঠিয়ে চারপাশ দেখলো। তৎক্ষণাৎ প্রমুখ বেরিয়ে আসে। সিরাত গুমু গুমু চোখে আড়মোড়া ভেঙে বলল, কখন এসেছেন? প্রমুখ পূর্ণ দৃষ্টি মেলে সিরাতকে দেখে নিয়ে বারান্দায় যায়। কাপড় রেখে রুমে এসে সিরাতের পাশে বসলো। হঠাৎ বউকে শক্ত করে জড়িয়ে ধরে থমথমে গলায় বলল, একটু আগে। সিরাত পোষ করে শ্বাস ফেলে প্রশ্ন করল, আপনার কি মন খারাপ? প্রমুখ উত্তর দিল না, ঠোঁট নাড়িয়ে অন্য কথা তুলল, মিস্টার রাজেশ শেখ হচ্ছে। সিরাত তার আগে উত্তর দিল, হয়তো আপনি তার কাছে বড় হয়েছেন। প্রমুখ হাতের বাঁধন নরম করে মাথা ঝাঁকালো, আফসোসের সুরে বলল, বাসা থেকে পালিয়ে 2 দিন না খেয়ে রাস্তায় পড়েছিলাম। খিদের জ্বালায় যখন দিশাহারা হয়ে এখানে সেখানে ছুটছিলাম, তখন কেউই এক মুঠো খাবার দিল না, উল্টো লাথি মেরে রাস্তায় ফেলে দিল। অবাক হলেও সত্যি, আকস্মিকভাবে ওই রাস্তা দিয়ে আজিজ শেখ বাসায় ফিরছিল। হঠাৎ এভাবে বাচ্চা ছেলেকে মারায় তিনি গাড়ি থামায় এবং ঝামেলা মিটিয়ে কি মনে করে আমাকে সঙ্গে নিয়ে গেলেন। কেন এনেছিল এই প্রশ্ন যতবার করেছি উত্তর পেয়েছি, আমাকে নাকি তার আপন ছেলে মনে হয়েছে। উনি ছিল দেশের 1 নম্বর সফল বিজনেসম্যান, বিশাল আলিশান বাড়ির মালিক। বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই। বিয়েও করেছে এলেও জীবনে, কিন্তু 3 মাস পর নিজেই হত্যা করে বউকে। দোষ একটাই, বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত হয়েছিল তার স্ত্রী মিস কাকন শেখ। এই ঘটনায় প্রচুর টাকা খরচ করে নিজে দামা চাপা দেয় এবং আমাকে ছেলের মতো গড়ে তুলতে লাগলো। তখন আমিও কিছু বলতে পারিনি, কারণ বেঁচে থাকার জন্য একটি ঘর আর খাবার প্রয়োজন ছিল। আমি নিজেকে আশ্রিতা মনে করে সেভাবেই বড় হলাম। আজিজ শেখ প্রতিদিনে বায়না করতো বাবা ডাক শোনার জন্য, কিন্তু আমার বিবেকে বাধা দেয়। তখন সেই মৃত্যু বাবার মুখ শেখও ভেসে ওঠে, সেজন্য নাকচ করে দেয়। উনি থেমে যাওয়ার পাত্র নয়। একের পর এক জিনিসের লোভ দেখিয়ে নিজের ছেলের জায়গায় বসায়। নানান জিনিস না চাইতেও পেয়ে যাই। একটু প্রীতিসম বাবার অনুভব পেতে চাই। কোনো এক সঙ্গ জড়তায় বাবা ডাক আমার আসে না। আস্তে আস্তে দিন গড়ায়, আমি কলেজে ভর্তি হই। হঠাৎ একটা সন্ধ্যায় দেখি আমার সামনেই তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট কামরুল হাসানকে খুন করলো। কিন্তু হঠাৎই সেখানে আমাকে দেখে ওনার হাত কেঁপে ওঠে।
হয়তো ওই দিন ভাবতেও পারিনি আমি দেখে ফেলবো। সেদিন সারা রাত একটু ঘুমাতে পারলাম না আমি। শুধু চোখে ভাসলো সেই মুহূর্তটা। জীবনের প্রথমবার গা কাঁপুনি জ্বর আসলো। ভদ্রলোকে সে উনি মুখটা মেনে নিতে পারলাম না। আমার পবিত্র নরম মন চিৎকার করে ভিতরে সর্তা বলল, তাকে কখনো মুখ ফুটে বাবা না ডাকলেও মনে মনে বাবার আসনেই বসিয়েছিলাম অজান্তেই। কিন্তু কে জানতো হঠাৎ করে তার বাবার রূপের আড়ালে লুকিয়ে রাখা ভয়ঙ্কর রূপ বের হবে। কারণ আমার বাবা তো এমন ছিল না। তাহলে কিভাবে তাকে আমার পবিত্র বাবার স্থানে বসাবো? সেই কারণে আর কখনোই বাবা ডাক মুখ ফুটে বেরোয়নি। সেই রাতে উনিও আমার রুমের বাহিরে রাত কাটিয়ে দিলেন। দিন যত গড়ায় ততই বুঝতে শিখলাম ওনার মাথায় নেশা। কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলে উনি এমন করেন। এমনকি কামরুল হাসানও তার বউয়ের খবর পুলিশকে জানাতে চেয়েছিল। উনি সেটাই বুঝে যায়, তারপরে চিরতরে উপরে পাঠায়। বাবা তুল্য যার কাছে বড় হলাম তার এই অচেনা রূপ মেনে নিতে পারলাম না। মনে হলো সেও বড় বিশ্বাসঘাতক। তার কাছে আমি নিরাপদ নই। কষ্টে কান্নাকাটি করতাম রাত দিন। নিজেকে বন্দি করলাম রুমে। ওদিকে আজিজ শেখও ভেঙে পড়ল আমার পরিবর্তনে। হঠাৎই অসুস্থতায় হার্ট অ্যাটাক করলেন। সেদিনও আমি তাকে হসপিটালে দেখতে যাইনি। অভিমানে বাসায় কাটিয়ে দেই। প্রায় 1 মাস পর উনি বাসায় ফিরল। তখন আমাদের শুধু দেখা হতো সকালে। একদিন সকালে তারই বিজনেস পার্টনারের সাথে কি নিয়ে যেন কথা হচ্ছিল। ড্রয়িং রুমে শুধুমাত্র ওনারা দুজন। আমার বয়স 20-এর ঘর পেরিয়ে 21। খিদে পাওয়ায় হঠাৎই নিচে নেমে দেখলাম খুবই তর্ক হচ্ছে তাদের সাথে। এক পর্যায়ে আজিজ শেখকে আঘাত করলো চকচকে। ওই দিন আমার কি যে হলো কে জানে। বুকের মাঝে কষ্ট অনুভব করে চিৎকার করলাম। মনে হলো যতই আজিজ শেখ খারাপ লোক হোক আমাকে কখনো কষ্ট দেয়নি, বরং আমার কষ্টে কেঁদেছে। সেই মায়া থেকে আমি দিক বেদিক ভুলে হতভম্ব হয়ে পড়ি। তৎক্ষণাৎ লোকটা তেড়ে আসলো আমার দিকে। আজিজ শেখ ভয়ার্ত কণ্ঠে বলল, পালিয়ে যাও প্রমুখ, মেরে ফেলবে তোমাকে। আমার হৃদস্পন্দন তখন অনবরত লাফাচ্ছে। হঠাৎ মাথায় এলো আমার 20তম জন্মদিনে আজিজ শেখ সিঙ্গাপুর থেকে আনা রিভলভার গিফট করে, যার শব্দ দরজা পর্যন্তও যায় না। ওদিকে তিনি আমার নিকটে। আজিজ শেখ আমাকে বাঁচানোর জন্য প্রাণপণভাবে চিল্লাচ্ছেন। আমি হুঁশ জ্ঞান হারিয়ে দৌড়ে রুমে গেলাম। ওয়ারড্রপ থেকে নতুন সে রিভলভার বের করে দরজার পানে এগিয়ে আসা পুরুষটির বুক বরাবর অদক্ষ কাপা হাতে জীবন বাঁচানোর আশায় গুলি করে দিলাম। ভয়ঙ্কর আতঙ্কে আমার হাত পা কাঁপছিল। তবু আমি পরপর কয়েকটা করতেই ফ্লোরে লুটিয়ে পড়ল সে। ওদিকে নিচ থেকে দৌড়ে এলো আজিজ শেখ। আমাকে এই অবস্থায় দেখে ক্ষত অবস্থাতে জাপটে জড়িয়ে ধরে। আমার দেহ অসাড় হচ্ছে, হাত থরথর করে কাঁপছে। মাথায় বর্ষার হাত পেতে সেখানে জ্ঞান হারালাম আমি। শুধু মনে পড়ল আজিজ শেখকে রক্ষা করতে পেরেছি আমি। একদমই কথাগুলো বলে প্রমুখ থেমে যায়। সিরাত এতক্ষণ স্বামীর দিকে তাকিয়েছিল। তিক্ত সত্য কথাগুলো শুনে তারও হাত পা কাঁপছে। সে কাঁপা হাতে প্রমুখের চোয়ালে রাখলো। প্রমুখ হাঁসফাঁস করে ওঠে। সিরাতের হাতে চুমু খেয়ে আবার বলতে শুরু করে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমার আলিশান বিছানায়। পাশে আজিজ শেখ চিন্তিত মুখে বসে আছেন। ডক্টর ওষুধ লিখে চলে গেল। উনি আমাকে বলল কেমন লাগছে, অথচ ওনার নিজের হাতে ব্যান্ডেজ। তবুও আমার জন্য কত চিন্তা। আমি ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম। উনি হয়তো বুঝলো, ভরসা দিয়ে বুঝালো, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, শান্ত হও বাবা, এই ঘটনা কেউ জানবে না। আমি তবুও ঠিক থাকতে পারছিলাম না। রাতে মাঝে মাঝে চিৎকার করে উঠতাম। আজিজ শেখ চিন্তিত হলো, ভাবলেন আমায় নিয়ে বাহিরের দেশে চলে যাবে, কিন্তু আমি নাকচ করে দিলাম। একদিন সকালে উঠে কফি খাচ্ছিলাম। উনি শেষবারের মতো বললেন, কম্বোডিয়া চলে যাব, তুমিও চলো। আমি রাগান্বিত গলায় বলে দিলাম যাব না, কারণ উনি নিজের স্বার্থের জন্যই যাচ্ছে। বিদেশে বাড়ি করার পূর্ব পরিকল্পনা ছিল বাইরে চলে যাবে, কিন্তু এদিকে আমি বাংলাদেশে থেকে মায়ায় পড়ে গেছি। ততদিনে বুঝতে শিখেছি মা বাবার কবর এখানেই, তাদের ছেড়ে কখনোই আমি যাব না। তার মধ্যে নিচ্ছকে মানুষটাকে অহরহ করতে দেখেছি। সেই থেকে আমার কেন জানি খুব রাগ হতো, কিন্তু শেষে আমিও তো তারই মতো হলাম। আজিজ শেখ সারাদিন আমায় বোঝালো। শেষে আর উপায় না পেয়ে তার সকল ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি আমার নামে লিখে আজীবনের জন্য পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় বিদেশে। যাওয়ার আগে আমার কাঁধে হাত রেখে আজকের মতোই বলেছিল, শেষবারের মতো একটি বার বাবা বলে ডাকো প্রমুখ। আমি রেগে মুখ ফিরিয়ে নেই। আমার ব্যবহার দেখে উনি হঠাৎই বললেন, যাবে না। আমি খুশি হলাম, কিন্তু পরদিন সকালেই শুনলাম রাতে চুপিসারে কম্বোডিয়ার প্লেনে উঠেছে। আমার কান্না মিশ্রিত মুখ দেখে নাকি সকালে যেতে কষ্ট হচ্ছিল। সেই থেকে তার প্রতি রাগ আরও দ্বিগুণ হলো। কোনো মিথ্যে বলল আমাকে, আমি কি আটকে রাখতাম? যে ছেড়ে যায় তাকে কেন বাবা ডাকবো? সে তো স্বার্থপর। প্রথম প্রথম খুব কাঁদতাম, তাকে নিষ্ঠুরতম বাবাদের লিস্টে ফেলি।
অভিমানের পাল্লা এতটাই হয় যে উনি যাকে দিয়ে আমার খবর পাঠাতো দূর দূর করে তাড়িয়ে দেই। মৃত্যুর ভয় দেখায় সব সম্পর্ক ছিন্ন করে দেই। উনি বুঝেন সবই। তার শূন্যতায় আমি বোবা হয়ে যাচ্ছিলাম। উনিও ধীরে ধীরে আমাকে ভুলে যায়। নিজেকে বন্দি রাখতে রাখতে অনুভব করলাম জীবনটা আমাকে বেঁচে থাকতে হবে। আজ ইচ্ছেকে ভুলে তার সব কিছু কাঁধে নেই। হয়তো এত বছর নিজ চোখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই থেকে প্রতিনিয়ত রাগ উঠলে মেরে দিতাম। কার রাগ কোথায় খাটাতাম জানা নেই। সাইকো হয়ে আমি তার মতোই দিন দিন মানুষকে চাপা দিয়ে দেই। সিরাত হালকা ডোক গিলল। অনুভব করলো প্রমুখের দেহ কাঁপছে। সে হঠাৎই দুহাতে ছেলেটির পিঠ শক্ত করে জড়িয়ে ধরল। বয়র্ত কণ্ঠে বলল, তবে আজ কেন অমন ব্যবহার করলেন? আঙ্কেল কাঁদছিল। নিজের ভুল বুঝেছে নিশ্চয়ই। যতই হোক ওনার জন্যই কিন্তু আপনি বেঁচে আছেন। একটু কি নরম হওয়া যেত না? অভিমান পুষে রেখে কী লাভ? উনি আমাকে মিথ্যে বলে চলে গেছে সিরাত। সেই কষ্ট তুমি বুঝবে না। একটু রাস্তা থেকে তুলে এনে খাওয়ালে বাবা হওয়া যায় না। আমি মানি যথেষ্ট করেছেন আমার জন্য, কিন্তু বাবা হতে পারিনি। সিরাত আর কথা বাড়ালো না। আলতো করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রাখলো। প্রমুখ চোখ বন্ধ করে কল্পনা করলো সেই বিশ্রী দিনগুলো। মামি, সাফওয়ান ভাই কোথায় গেছে? রাহেলা নিজ রুমে বসে চা পান করছিল। হঠাৎ লাবণ্য ডাকে পেছনে ঘুরে। মেয়েটির উদাসীন চোখ মুখ দেখে ফুস করে নিঃশ্বাস ফেলল। কাছে ডেকে জিজ্ঞেস করলো, তাকে দিয়ে কি কাজ? লাবণ্য মুখ ফুলিয়ে রাহেলার কোলে মাথা রাখে। মন খারাপের সুরে বলল, বলো না, তোমার ওই বাদর ছেলেটা কোথায়? সে সারাক্ষণ আমাকে ঠাস ঠাস করে মারে। বাচ্চা মেয়েটির কথা খিলখিল করে হাসলেন তিনি। লাবণ্যর কান টেনে দিয়ে বলল, খুব পেকেছিস দেখছি। বোর্ড পরীক্ষার সময় এ বাসায় কি? লাবণ্য মুখে ব্যথা তো দৌড়নি তুলে চোখ মুখ কুঁচকে ফেলল। মেয়েকে রাগ দেখিয়ে বলল, কাল থেকেই তো পরীক্ষা, তাই আজ তোমাদের জানাতে এসেছি। সাফওয়ান ভাইকে জানিয়েই চলে যাব। আমি জানিয়ে দিব, তুই বাসায় ফিরে পড়তে বস। মামি। তৎক্ষণাৎ গাড়ির শব্দ ভেসে এলো গেট থেকে। লাবণ্য খুশিতে গদগদ হয়ে দৌড়ে ছুটে গেল দরজার পানে। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলেই উচ্চস্বরে বলল, এত দেরি হলো আসতে? আমি আরও ভাবলাম কোনো প্রেমিকার সাথে ডেটিংয়ে গেছো। মাখো মাখো প্রেম চলছে হয়তো তার সাথে। এত দেরি হলো আসতে? আমি আরও ভাবলাম কোনো প্রেমিকের সাথে ডেটিংয়ে গেছো। মাখো মাখো প্রেম চলছে তার সাথে। সাফওয়ান রমণীর কথা শুনিয়ে যেন না শোনার ভান করল। নিশ্চুপে মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাসার ভিতর ঢোকে। ড্রয়িং রুমের সোফায় বসে জুতোর ফিতে গুলতে থাকলো। লাবণ্যর মনে হলো চরমভাবে অপমান করলো সাফওয়ান। রাগ বাড়ল তরতর করে। পেছন ঘুরে এক নজর ছেলেটিকে দেখে চেঁচিয়ে ওঠে, আমাকে ইগনোর করছো? সাফওয়ান বরাবরের মতোই ভাবলেস। সে চুপচাপ জুতা খুলে লাবণ্যের দিকে ছুঁড়ে মারল। ভাগ্য ভালো গায়ে লাগেনি, কিন্তু পায়ের সামনে এসে থেমেছে। লাবণ্য হকচকিয়ে ওঠে। এবারও অপমান? পরপর দুইবার তাকে অপমান করা। এভাবে মুখের উপর অপমান তার সহ্য হলো না। ভিতরটা তীব্র প্রতিবাদ করে উঠল। মেয়েটি সারা দেহ কেঁপে ওঠে রাগে। অসম্ভব রাগ আর ভয়ে চোখ ঘিসে বন্ধ করে বলল, অসভ্য বদমাশ লোক, তোমার সাহস কি করে হয়? তোর সাথে এমনটাই করা উচিত, বেহায়া মেয়ে। সাফওয়ান গায়ে এলিয়ে দিল সোফায়। রাগে ফুসফুস করে লাবণ্য চোখ খুলল। দরজা সর্বশক্তি দিয়ে বন্ধ করে হনহনিয়ে যায়। সাফওয়ানের সামনে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলল, মামিকে ডাকবো আমি। সাফওয়ান তার আগেই উচ্চস্বরে রাহেলাকে ডাকলো, মা, ও মা। ছেলের ডাকে তড়িৎ বেগে ছুটে আসলো রুম থেকে। লাবণ্য একটু দূরে চোখ গরম করে তাকিয়ে আছে, যেন চোখ থেকে তার আগুন বের হচ্ছে। রাহেলা নরম স্বরে বলল, আবার কি হয়েছে দুজনের? সাফওয়ানের কিছু বলার আগেই লাবণ্য কেঁদে দৌড়ে গেল। এক গাদা নালির জোরে দিয়ে বলল, বদমাশ লোক, তোমার ছেলে আমাকে জুতা মেরেছে, আমি এর বিচার চাই। রাহেলা হতাশ হলো। সাফওয়ান কাট কাট গলায় বলল, বিচার? আমি জুতা মেরেছি মানে কোনো প্রমাণ আছে নাকি? তোর মতো বাচ্চা মেয়ের কথা কেউ বিশ্বাস করবে? লাবণ্য তেড়ে গেল। হঠাৎই পিছন থেকে সাফওয়ানের চুল দুহাতে শক্ত করে মুঠোয় তুলে নেয়। সর্বোচ্চ শক্তি দিয়ে চুল টেনে ছেড়ে ফেলার উপক্রম। রাগে ফুসফুস করে বলল, আজ মেরেই ফেলবো। সবসময় আমার সাথে এমন কেন করো? সাফওয়ানের মেজাজ এবার সর্বোচ্চ আকাশে উঠে যায়। এই সুনুফুটি মেয়ে তার যত্নে গড়া চুলে হাত রাখলো? এত সাহস! দাঁতে দাঁত চাপলো সে। রাগে চোখ মুখ শক্ত হয়ে এলো। দুহাত দাঁড়া লাবণ্যের হাত মুচড়ে দিয়ে বলল, স্যার বলছি, খুব বেড়েছিস তুই, এবার ব্যবস্থা করতেই হবে। রাহেলা হাহুতাশ করে দৌড়ে গেল পাগল মেয়েটাকে ছাড়াতে। লাবণ্য ছেড়ে দিল, কিন্তু দমে গেল না। সে পারছে না সাফওয়ানের গলা টিপে দিতে। সাফওয়ান তার মায়ের উদ্দেশ্যেই বলল, ঠান্ডা পানি নিয়ে আসো। সাফওয়ান, আমি যেন না দেখি তুই লাবণ্যকে আঘাত করেছিস। সাফওয়ান চোয়াল শক্ত করতেই উনি চলে গেল। ছেলেটি দাঁড়ালো, কোমল মেয়েটির পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল,
কি চাই? এমন পাগলামি কেন করিস? লাবণ্যর হঠাৎ করে অভিমান হলো। তেড়ে গিয়ে ছেলেটির বুকে ধাক্কা দিয়ে গজগজ করতে করতেই বলল, জানো না আমি কি চাই? বুঝো না কি চাই? ঢং করো? সাফওয়ান দাঁতে দাঁত চাপল। সেকেন্ডের মধ্যে শক্ত হাত উঠিয়ে ঠাস করে সর মারল লাবণ্যর নরম টসটসে গালে। রাগে তার হাত কাঁপছে। লাবণ্য সিটকে দূরে সরে যায়। হতবম্বের মতোই থমকে তাকালো। ওই শক্ত দেহের কাঠ হাতে থাপ্পড় খেয়ে তার মাথা বন বন করছে। তৎক্ষণাতে লাবণ্য গালে হাত দিল। অনুভব করলো জায়গাটা কেমন গরম হচ্ছে ধীরে ধীরে। কান ঝা ঝা করে উঠতে লাবণ্য শব্দ করে কেঁদে ওঠে। নাক টেনে টেনে বলল, আমি জানতাম তুমি মারবে, তাই বলে এত জোরে? পাষাণ পুরুষ, গাল ফাটিয়ে দিয়েছে আমার। সাফওয়ান রক্তচক্ষু মেলে দরজার পানে গেল। চিৎকার করে বলল, আশা করি এর পরের বার আমার সামনে আসলে এই থাপ্পড়ের কথা মনে থাকবে। যখন মারবেই তাহলে প্রথমে ইগনোর কেন করলে? আমি তো মার খাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলাম। তুমি খুবই খারাপ, খুব। আমার মন কি চাই একটি বারো বোঝার চেষ্টাই করলে না। ফাঁসান কোথাকার। লাবণ্য নাক টানতে টানতে কাঁদল। সোফায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেই বলল, তোমাকে ভালোবাসাটাই কি আমার অপরাধ ছিল? একটু আদর করে কাছে টানা যায় না? সারাক্ষণ বিলেনের মতো খ্যাক খ্যাক করো। ঠাস ঠাস মেরেও আত্মা মিটে না। তোমার কপালে আমি না থাকলে কেউই থাকবে না। কোনো দিনও বিয়ে হবে না তোমার। তখনই লাবণ্যর কাছে আসতে হবে। ওই দিন দেখাব মজা। চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। বাসার সকল দরজা জানালা বন্ধ। সম্পূর্ণ বাসার লাইটও অফ করল সিরাত। কেমন গুটগুটে অন্ধকারে ভুতুরে বাড়ির মতোই লাগছে। মনে ভয় জেগে ধরলেও পাত্তা দিল না। সে নিজের কাজে ব্যস্ত। জুলেখাকে আজকে বিকেলে সিরাত তার মায়ের কাছে পাঠিয়েছে। অনেক মাস পর মায়ের কাছে যাওয়ার খুশিতে জুলেখা কান্না করে দেয়। এরপর সব কাপড় গুছিয়ে 4-5 দিনের জন্য চলে যায়। হাতে কিছু টাকাও ধরিয়ে দিল সিরাত। বাসার এক কোণায় বড় বড় মোমবাতি জ্বলছে। সন্ধ্যা থেকে নিজ হাতে সবকিছু সাজিয়েছে মেয়েটি। মোমবাতির আলোয় আজ যেন এই বাসার সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে গেছে। সিরাত নিজেদের রুমটা আজ অন্যরকম করে সাজালো। কোথাও কোনো আলোর দেখা নেই, শুধু টি টেবিলে 4-5টা বড় মোমবাতি জ্বলছে। পরবর্তী প্ল্যান অনুযায়ী বেলুন দিয়ে পাকা দেওয়াল সাজালো। মাঝখানে তাদের গুটি কয়েক কাপল ছবি। এগুলো কক্সবাজারও বিভিন্ন জায়গায় তোলা হয়েছিল। সিরাত টি টেবিল সামনে রেখে রান্না করে গেল। ব্যস্ত পায়ে কেক হাতে বেরিয়ে এলো সে। আজ 2টি কেক নিজেই তৈরি করেছে। একটা খুবই পিচ্চি, আর একটা 2 পাউন্ডের। কেক দুটির মাঝে সুন্দর করে ক্রিম দিয়ে লিখলো মাই হাজব্যান্ড। সব কিছু ঠিকঠাক করা শেষ। সিরাত ঘড়ি দেখলো রাত 11টা 20। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে ওয়াশরুমে যায়। প্রমুখের গিফট দেওয়া সে পাতলা পিনপিনে সাদা শাড়ি নিয়ে ভিতরে গেল। ঝটপট পরে এসে বসলো সাজতে। আজ গর্জিয়াস মেকআপে নিজেকে সাজাই। হাতে সাদা চুড়ি, গলা স্বর্ণের চেন, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিয়ে তাকালো আয়নায়। তবুও যেন কি নেই কি নেই। অনেক ভেবে ধরতে পারলো টিপ পড়েনি। মিষ্টি হাসি দিয়ে একটা ছোট কালো টিপ পড়ল। এরপর এদিক ওদিক দেখে বলল, আজকের এই বিশেষ দিনে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করব আপনার সামনে। দ্রুত চলে আসুন। সিরাত ঘড়ির দিকে তাকায় 11টা 58 মিনিট। তৎক্ষণাৎ বুকে ধক করে ওঠে। চটপট উঠে বুক ভরে শ্বাস নিল। এলোমেলো পা ফেলে বারান্দায় যায়। না, কোনো গাড়ি এখনো আসেনি। সে অপেক্ষা করতেও 12টা 3 মিনিটের মাথায় তীব্র হর্ন বাজিয়ে একটি কালো গাড়ি এসে থামলো নিচে। প্রমুখ প্রতিদিনের ন্যায় গাড়ি থেকে নেমে গটগট পায়ে ভিতরে আসলো। সিরাত তৎক্ষণাৎ চিৎকার করলো। উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে সে। দৌড়ে রুমের দরজা বন্ধ করে বুকে হাত রেখে দরজায় হেলান দিয়ে হাঁপাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি চলে এলো। প্রমুখ ভিতরে প্রবেশ করে দেখলো সারা ড্রয়িং রুম অন্ধকার। কোথাও কোনো আলো নেই। এমনকি প্রতিদিন রান্নাঘরের লাইন অন থাকে, আজ সেটাও বন্ধ। কপাল কুঁচকে গেল তার। তবুও বেশি পাত্তা দিল না। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজা চাপানো ভেবে মৃদু ধাক্কা দেয়। কিন্তু প্রতিদিনের তুলনায় আজ ভিন্ন। দরজা ভিতর থেকে বন্ধ। প্রমুখ পরপর 2বার জোরে ধাক্কা দিয়ে ডাকলো, সিরাত ঘুমিয়েছ? উঠো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। প্রমুখ এবার চিন্তিত হয়। কপালে বাজ পেলে আবারও ডাকলো। ওপাশে দরজায় হেলান দিয়ে মেয়েটি মিটিমিটি হাসছে। দাঁত বের করে লুকোচুরি খেলায় ব্যস্ত। প্রায় 5 মিনিট পর কল করলো সিরাতের ফোনে। সিরাত হকচকিয়ে ওঠে। চট করে তাকায় বিছানায় পড়ে থাকা অবহেলিত ফোনটির দিকে। তবুও মনে মনে ফোন করলো, ফোন ধরবে না। এক পর্যায়ে ফোন বাজতে বাজতে কেটে যায়। প্রমুখের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। সে আবারও কল করে পাশের রুমে গেল। সেখানে দেখলো সিরাত নেই। তার মানে রুমের ভিতরেই আছে। সে জোরে জোরে লাথি মেরে চিৎকার দিল, সিরাত, আর ইউ ওকে? দরজা খোলো।
প্রমুখের ভয়ঙ্কর চিৎকার আর অনবরত লাথিতে সিরাত চুপসে গেল। ভাবলো আর ভয় দেখানো উচিত হবে না, তাই হালকা ডোক গিলে চোখ বন্ধ করলো। সাহস সঞ্চয় করে হাতে তুলে নিল পার্টি স্প্রে। প্রমুখ তখন উচ্চস্বরে ডেকেই যাচ্ছে, প্রতিটি ডাকে তার কণ্ঠ কাঁপছে, অস্থিরতা বুকের ভিতর জ্বলে যাচ্ছে। মন বলছে সিরাতের কিছু হয়েছে, নয়তো কখনো এমন করেনি। তার চিৎকার করার মাঝে সিরাত লম্বা শ্বাস টেনে খট করে লক করল। অল্প উকি দিতে স্প্রে বোতলটা উঠিয়ে প্রমুখের মুখ বরাবর স্প্রে করে উচ্চস্বরে মিষ্টি করে বলল, শুভ জন্মদিন মাই হাজব্যান্ড। প্রমুখ চোখ খিচে নেয়। সে বিস্মিত পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার গোড় এখনো কাটেনি। ভাবতেও পারছে না সিরাত মজা করছে। তাছাড়া আর যে জন্মদিন এটা তো সে ভুলেই গেছে। এজন্যই সারপ্রাইজ দিল মেয়েটা। এত ভয়ঙ্কর সারপ্রাইজও হয়। তার বিস্ময় কাটতে কিছুটা সময় লাগলো। সিরাত খিলখিল করে হেসে হাত নামায়, ধীরে ধীরে এগিয়ে প্রমুখের মুখে হাত দিল। তৎক্ষণাৎ প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরে, গাড়ে মুখ ঘষে অস্থির কণ্ঠে বলে, এমন বিশ্রী মজার কখনো করবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এই দেখো আমার হাত পা কাঁপছে, ভিতরটাও কাঁপছে। সিরাত কোনো কথা বলে না, শুধু আলতো করে পিঠে হাত রাখলো। প্রমুখ অস্থির হয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে তার আত্মা উড়ে গিয়েছিল। সিরাতের মায়া হলো, পিঠে হাত বুলিয়ে বলল, ভিতরে চলুন। আগে বলো, কখনোই এমন করবে না? মাঝে মাঝে করব, একদম মেরে ফেলবো। প্রমুখ হাতের বাঁধন হালকা করে বইয়ের দিকে তাকালো, মাথা থেকে পা পর্যন্ত গভীর নয়নে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মুচকি হাসলো, বাবলো বউ আজ অন্য রূপে হাজির। প্রমুখ গাঢ় চোখে তাকায়, মেয়েটির গর্জিয়াস মুখশ্রী দেখে গালে গাল কষল। গোড় লাগা কণ্ঠে বলল, আমার জন্মদিন তুমি কিভাবে জানলে? সিরাত মুখ বাঁকালো। ছেলেটির হাত ধরে রুমে প্রবেশ করে প্রমুখ ভিতরে গিয়ে দেখলো চারপাশ আবসা আবসা অন্ধকার। মাঝখানে কিছু মোমবাতি জ্বলছে, সেখানে বেলুন কাগজ দিয়ে সাজানো। সিরাত টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, এমনি লেট করেছেন, জলদি আসুন। প্রমুখ হাসল কিঞ্চিত, এগিয়ে বইয়ের পাশে দাঁড়িয়ে বাম হাতে চিকন কোমর চেপে ধরল। ফিস ফিস করে বলল, কেক কোথায় পেলে? কখন করেছো এসব? এত কিছু জানতে হবে না। কেকের উপরের মোমবাতি নিভিয়ে ছুরির সাহায্যে প্রমুখ কেক কেটে সিরাতের মুখে দিল। অল্প খাইয়ে নিজের মুখে নিয়ে বলল, তোমার হাতের স্বাদ, আই এম শিওর তুমি বানিয়েছো। আর জীবনেও কিছু তৈরি করব না। সিরাত বেংসি কাটে, কেক হাতে তুলে প্রমুখের দুগালে নাকে আর থুতনিতে ভরিয়ে দিল। প্রমুখের মাথায় তখন দুষ্টু বুদ্ধি খেলে যায়। ছুরি দিয়ে কেক কেটে সিরাতের ঠোঁটে লাগিয়ে তৎক্ষণাৎ ঝুঁকে সেখানে নিজের উষ্ঠ ডুবিয়ে দেয়। লজ্জায় তো মেয়েটি হতভম্ব হয়ে যায়। চোখ বন্ধ করে স্বামীর পাগলামিতে সায় দিল। প্রমুখ দুহাত মেয়েটির চুলের বাজে মিশিয়ে আবেশে চুম্বন করল। গভীর চুম্বন করে ছেড়ে দেয় সিরাতকে। লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল সিরাত। সে কল্পনাও করেনি এমন অসভ্যতা করবে প্রমুখ। তারপর কেক লাগা নিজের গাল নাক মেয়েটির গালে স্পর্শ করে পিস পিস করল। চোখ খুলল সিরাত। সিরাত চোখ খুলল। প্রমুখ ধীরে ধীরে দু হাতে তাকে আষ্টে পিষ্টে ধরিয়ে নাকে নাক ঘষে। হঠাৎ ডান হাত পাতলা ফিনফিনে শাড়ি ভেদ করে মেয়েটির পেটে স্পর্শ করলো। খোলা উদয়ের সম্পূর্ণ জায়গায় দৃঢ় হাতে কেক লাগিয়ে পিস পিস করে বলল, টেস্ট করব? কথাটির মানে বুঝতে একটু অসুবিধা হলো না সিরাতের। লজ্জায় কাঁধ খামছে দৌড়ল ছেলেটির। তার হৃদস্পন্দন বাড়ছে। সিরাত গরম চোখে তাকালো। প্রমুখ বাঁকা হেসে বলল, আজকের সাজ আমার জন্য? শাড়িটা কেনা সার্থক হলো। তোমার সাজ নষ্ট করতে ইচ্ছে হচ্ছে বউ? সিরাত চোখ বন্ধ করে নেয়। প্রমুখ ডান হাত পেট থেকে বের করে সিরাতের গাড়ে রাখলো। মেয়েটি চটপট করে বলল, অসভ্যতা ছাড়ুন তো, গিফট আছে আপনার জন্য। তোমার থেকে বড় গিফট আর দুটো কি আছে? হ্যাঁ আছে। উত্তর দিয়ে মেয়েটি নিজেকে ছাড়াতে চাইল। প্রমুখ বাঁকা হেসে আরও গভীরভাবে কাছে টেনে নেয়। হঠাৎ করে জপাত করে কোলে তুলে বলল, আজ একসাথে শাওয়ার নিব বেবি। লজ্জায় গাল দুটো লাল হলো সিরাতের। গলা জড়িয়ে ধরে দুপা লাফিয়ে উঠে চিৎকার দিল, অশ্লীল, ছাড়ুন তো আমাকে। প্রমুখ আজ কথাই শুনল না। বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকলো। বাথটবের পানিতে এক ঝটকায় পেলি দিয়ে শাওয়ার ছেড়ে দেয়। সিরাত ততক্ষণে ভিজে একাকার। গায়ের সাদা শাড়ি ভিজে শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। কাঁধ থেকে আঁচল কখন যে পড়ে গেছে খেয়ালই নেই। মেয়েটির ঘন ঘন শ্বাস নেওয়ার ফলে বক্ষ বিজাজনের গতি বোঝা যাচ্ছে। প্রমুখের বেহায়া চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, যেন তাকে ডাকছে। খোলা মসৃণ পেটের দিকে চোখ যেতেই আগুন ধরে গেল ভিতরে। খসখসে হাত দ্বারা চেপে ধরতে ইচ্ছে করে। স্বামীর বেহায়া চোখের বাসা বুঝতে পেরে মেয়েটির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চোখ বন্ধ করে দুহাত আড়াআড়িভাবে নিজেকে ডাকার বিধার চেষ্টা করে। প্রমুখ শয়তানি হেসে বলল, ইস, অর্ধেক সাজ নষ্ট করে ফেললাম। অবশ্য তুমি এই রূপেই আমার কাছে বেশি গর্জিয়াস, একদম হট, গরম হয়ে যাচ্ছি। সিরাজ চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। প্রমুখ এক টানে শার্ট খুলে ফেলে।
তড়িৎ বেগে সিরাতের উপর শুয়ে দুহাতে জড়িয়ে ধরল। মসৃণ পেট খামচে ধরে মেয়েটিকে বেসামাল করে তোলে। সিরাতের সর্বাঙ্গে বিদ্যুৎ চলকে গেল মুহূর্তেই। আজ যেন ছেলেটি তার মতোই উন্মাদ করে তুলতে চায় সিরাতকে। নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাতে চাই। প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় চুম্বন করে পিষপিষিয়ে বলল, আজ বিশেষ দিনে বিশেষ কিছু হোক, দিনটা স্মরণীয় হয়ে থাকুক। সিরাত হালকা ডোক গেলে প্রমুখকে বাধা দিতে চায়। প্রমুখ তার গায়ের সাথে একদমই মিশে গিয়ে গাড়ে মুখ ঘষে বলল, শুধু রোমান্সের সাথে শাওয়ার নিব প্রমিস, আর কিচ্ছু করব না, শুধু ছোঁয়াছুঁই খেলবো। এটাই হবে আমার লাইফের বেস্ট বার্থডে গিফট। তুমি শুধু চোখ বন্ধ করে অনুভব করো। সকালে স্নিগ্ধ বাতাস সিরাত জানালা সফেদ পর্দা সরিয়ে দিল। কাল মধ্যরাতে ঘুমিয়েছে দুজন। প্রমুখের কথা মতো গভীর কিছু হয়নি, তবে সিরাতকে চুমু খেয়ে দীর্ঘ সময় ধরে ঠিকই শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে রুম পরিষ্কার করেছে সিরাত। এদিকে প্রমুখ বিছানা থেকে ঠিক করার পর হালকা গল্পও করে। ছেলেটির জন্য গিফট কিনে রাখা বক্সটা প্রমুখের হাতে দিল। বক্স খুলেই দেখতে পেল ব্ল্যাক শার্ট, ঘড়ি, পারফিউম আর সানগ্লাস। উপহার হাতে নিয়ে খুশিতে গদগদ হয়ে প্রমুখ সিরাতের গালে চুমু খায়। অনেক কথাবার্তা শেষ করে একসময় দুজনেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ছেলেটির গভীর ঘুম থাকায় ডাকলো না, নিজেই উঠে ওড়না গায়ে জড়ালো। আজকাল ঘুমানোর সময় সিরাতকে ওড়না পড়তে দেখলে প্রমুখ সেটা ছুঁড়ে ফেলে দেয়। আর আগে ফুসফুস করে বলে, তুমি আর ওড়না পড়বে না। ও তোমার গায়ের সাথে কেন আষ্টে পিষ্টে লেগে থাকবে? আমি শুধু তোমার গায়ের সাথে গা মিশাবো, আর কেউ না, ওড়নাও নয়। কথা বলে সিরাতের গা থেকে ওড়না টেনে ফেলে দেয়। ভাব এমন মনে হয় ওড়না তার সতীন। সিরাতকে দূরে সরিয়ে দিচ্ছে। মেয়েটি এমন কার্যকলাপে হাসে। বাধ্য হয়ে ওড়না পাশে রেখেই ঘুমায়। সিরাত কিচেনে যায়। হালকা নাস্তা বানানোর পর টেবিলে রাখলো। গ্যাস বন্ধ করার সময় অনুভব করলো কেউ আষ্টে পিষ্টে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। সিরাত ক্ষীণ হাসে। প্রমুখ হাতের বাঁধন আরও শক্ত করে মেয়েটির গলায় ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, ডাকুনি কেন? সিরাত মাথা এপাশ ওপাশ করে নিজেকে সারাতে নেয়। এসব বন্ধ করে ফ্রেশ হয়ে আসুন। প্রমুখ চুলে নাক ঘষে। মুখ নিয়ে শব্দ তুলে গলা চুমু খেল। ফিস করে বলল, মর্নিং কিস দাও বেবি। সিরাত হতাশ হলো। হুশ করে নিঃশ্বাস ফেলে বলল, সারবেন নাকি খুন্তির বাড়ি খাবেন? না, চুমু খাবো গরম গরম। ছেলেটির একের পর এক স্পর্শ আর ঘুমন্ত কণ্ঠ শুনে সিরাত অস্থির হয়ে ওঠে। জোরপূর্বকই নিজেকে ছাড়িয়ে সামনে তাকালো। প্রমুখের চোখ জোড়া আদো আদো খোলা, ঠোঁট দুটি ফুলে আছে, চোখ মুখে একরাশ মায়া। সিরাত হঠাৎই যোগে থুতনিতে চেপে ধরে রাখলো। পরক্ষণে বলল, দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন। প্রমুখ ব্রু টান টান করে বাঁকা হাসল। সিরাতে দুগালে টপাটপ চুমু খেয়ে বলল, সকালে নাস্তা হয়ে গেছে বউ, পেট ভর্তি, তুমি খেয়ে নাও। কথাটা বলে প্রমুখ হনহন পায়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। সিরাত ব্যবস্থাকা খেয়ে যায়। হালকা ডোক গিলে পুশ করে নিঃশ্বাস ফেলল। টেবিল থেকে একটি ডিম মুখে পুড়ে বলল, পুরনো পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এত যখন চুমু খেয়ে পেট ভরবে তাহলে নাস্তা বানালাম কেন? 3 বেলা নিয়ম করে একে অপরে চুমু খেলেই তো পেট ভরে যায়। আমারও কষ্ট করে আর রান্না করতে হবে না। আজ থেকে রান্না বন্ধ। ওই বদমাসের জন্য চুমুই সঠিক। কবিরকে সব কাজ বুঝিয়ে দিয়ে সারাদিন সিরাতকে নিয়ে ঘুরতে বের হলো প্রমুখ। বিকেলে এক পার্কে সময় কাটিয়ে রেস্টুরেন্টে দুজনে খেয়ে নেয়। সিরাতের মনও ভালো হয়। কয়েকদিন পর বাহিরে বেরিয়েছে। প্রমুখ সন্ধ্যার আগে আইসক্রিম চকলেট কিনলো। সাথে হঠাৎই লাল টকটকে গোলাপ চোখে পড়ে। চটপট দোকানে গিয়ে একগুচ্ছ গোলাপ কিনলো। গাড়িতে বসে থাকা সিরাতের হাতে দিয়ে বলল, আপনার জন্য ম্যাডাম, আমার বউ হয়ে আসার জন্য এক বালতি গোলাপ। স্বামীর কাছে পাওয়া প্রথম ফুল। এমনিতেই সিরাতের ফুলের প্রতি দুর্বলতা আছে। সে খুশিতে গদগদ হয়ে কেঁদে ওঠে। ফুল হাতে নিয়ে বুকের কাছে নেয়। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নাক টেনে টেনে বলল, জানেন ফুল কত পছন্দ আমার, খুব খুশি হয়েছি আমি। তাহলে দোকানে সব কিনে নিয়ে আসি ফুল। সিরাত থতমত খায়। তাড়াহুড়ো করে বলে, এমা না না, বাসায় চলুন, এগুলোতেই হয়ে যাবে। কিন্তু প্রমুখ গাড়িতে বসে তার দিকে ঝুঁকল। চোখে চোখ রেখে বলল, কিন্তু কি? সিরাত একগাল হেসে পিস করে বলল, আজ থেকে প্রতিদিন ফুল চাই, না মানলে অভিমান করব। এক সমুদ্র অভিমান, শত আদর করলেও গলে যাব না। প্রমুখ ফিক করে হেসে উঠল। গাড়ি স্টার্ট দিতে দিতে উত্তর দিল, যথা আজ্ঞা সিরাত বেবি, তুমি আমারই, চাইলে ফুল কেন, আমার কলিজা বের করে তোমার হাতে সমর্পণ করব। কলিজা লাগবে না, ফুল হলেই চলবে। বাসায় এসে সিরাত গায়ে এলিয়ে দিল বিছানায়। প্রমুখ ফ্রেশ হয়ে কিছু কাগজপত্র খুঁজতেছিল। ড্রয়ারে এত কিছুর ভিড়ে হাতে পড়ল তাইমা খানমের ফোন। প্রমুখ কপাল কুঁচকে বের করলো। সাইড বাটন চাপতে ওয়ালপেপারে বেশি উঠল সিরাত আর তাইমার ছবি।
তপ্ত শ্বাস ফেলল সে। পিছন ঘুরে একবার সিরাতের পানে তাকায়। এরপর আঙ্গুলের সাহায্যে স্ক্রল করার সময় পাসওয়ার্ড শো করলো। প্রমুখ আলগোছে ফোন হাতে বিছানার কাছে যায়। সিরাতের দিকে ফোন বাড়িয়ে বলল, পাসওয়ার্ড খুলে দাও। সিরাত হাতে নিয়ে দেখলো তাইমা খানমের ফোন। তৎক্ষণাৎ ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দু হাতের মাঝে ফোনখানা রেখে টাইপ করলো সিরাত তাইমা। টাইপিংয়ের সাথে সাথে লক খুলে যায়। সেই সাথে মেয়েটির ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাসও বেরিয়ে এলো। মায়ের ছবিটা দেখে হু হু করে উঠল অন্তরাত্মা। সিরাত তড়িৎ গতিতে শোয়া থেকে বসে আকুতি গলায় বলল, কি করবেন? আমি একটু মায়ের ছবিগুলো দেখি। কতদিন হয়ে গেল মাকে দেখি না। প্রমুখ চোখ বন্ধ করল, মাথা ঝাঁকিয়ে একটু দূরে বসে। হালকা ডোক গিলে নিচু স্বরে বলল, দ্রুত দেখো, আমিও দেখব, আসুন একসাথে দেখি। প্রমুখ পা উঠিয়ে বসলো সিরাতের পাশে। মেয়েটি ধীরে ধীরে ছবি দেখা শুরু করে। এক একটা ছবি দেখে কেঁদে ওঠে। প্রমুখ আলগোছে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। নিজের কোলে বসিয়ে বলল, কাঁদলে ফোন ভেঙে ফেলবো। সিরাত করুণ চোখে পিছনে ঘুরে চুপ রয়। সে জানে প্রমুখ যা বলবে তাই করবে। কান্না সব গিলে ফেলে এক এক করে স্ক্রল করার সময় একটি পুরনো ভিডিও ক্লিক হয়ে যায়। প্রমুখ কপাল কুঁচকে তাকায়। সিরাতও গভীর চোখে তাকালো। সেখানে আবসা আবসা আলোয় কিছু একটা হচ্ছে। শ্যাওলা রঙের দেওয়ালের পাকে কয়েকগুলো মানুষ। 7 সেকেন্ডে দেখার পরে সিরাত চোখ বড় বড় করলো। দুহাত দ্বারা মুখ চেপে ধরে থরথর করে কেঁপে ওঠে। চোখে মুখে একরাশ বিস্ময় ফুটিয়ে উত্তেজিত কণ্ঠে চিৎকার করে, সাফওয়ান! নিশিরাত। শহরে ব্যস্ত রাস্তায় যান চলাচল কিঞ্চিত কমেছে। তবুও চারপাশ থেকে বেশি আসছে গাড়ির হর্নের শব্দ। শহরে একটাই সমস্যা, গভীর রাতেও আশেপাশে সোডিয়াম আলো, লাইট, মানুষের কলরব আর গাড়ি চলাচল মনেই হয় না গভীর রাত। এই নিস্তব্ধতার মাঝে সিরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অজানা এক ভয়ে তার দম বন্ধ করা অবস্থা। প্রমুখ তাইমা খানমের ফোনটা ঘাটাঘাটি শুরু করলো। নেই, তেমন কিছু আর নেই। শুধু এই ভিডিওটাই আছে, তাও আবার ঝাপসা, কিন্তু কথাগুলো একদম স্পষ্ট। প্রমুখ মাথা ঠান্ডা করে ভিডিওটার ডিটেলসে চেক করলো। তৎক্ষণাৎ দেখতে পেল ভিডিওটা পুরনো কয়েক মাস আগের, অথচ একটিবারের জন্য তাইমা খানম তাদের জানায়নি। কেন? তাহলে কি শত্রুপক্ষ বুঝে গিয়েছিল এই ভিডিওটা তার কাছে আছে? মস্তিষ্ক চাপ দিল প্রচণ্ড চিন্তায়। সিরাতের কান্না মিশ্রিত মুখ হাত নিয়ে উপরে তুলল প্রমুখ। কৌতূহলবশত বলল, ভিডিওটা কয়েক মাস আগের, আম্মা কেন আমাদের জানাননি? সিরাত চোখ মুখ মুছল, ধরা গলায় বলল, আমি জানি না। ভিডিওটার লাস্টটুকু দেখেছ? লোকগুলো চেঁচাচ্ছে। আমার ফোন কল আসে ওই মুহূর্তে। সাফওয়ান হয়তো বুঝে গিয়েছিল, তাই বলছে কার ফোন বাজায়। সিরাত আবারও ভিডিওটা দেখল। বলল, কুমিল্লা গিয়ে কাউকে করেছে। প্রমুখ কপাল কুঁচকে তাকালো। হঠাৎ করে কেন জানে ঘামতে শুরু করলো। গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। বিছানা থেকে উঠে সোফায় গেল। ওই ভিডিও তাইমা খানমের সিসি ক্যামেরার ফুটেজ বারবার দেখতে লাগলো। কয়েকবার আগা গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোল থেকে ল্যাপটপ সাইডে রাখে। মাথা সোফায় এলিয়ে দিয়ে অসহায় কণ্ঠে বলল, এবার কি বলবে সিরাত? তোমার শুভাকাঙ্ক্ষী আমাকে মেরেছে। সিরাত আত্মাধক করে ওঠে। দৌড়ে প্রমুখের পাশে বসে বলল, আমার বিশ্বাস হচ্ছে না। আমার মায়ের সাথে ওর কি এমন শত্রুতা? কেন করবে ও এমন? এই ভিডিওটার জন্য? তোমাকে কিডন্যাপ করার সময় ওর রূপ দেখোনি? কতটা হিংস্র হয়ে গিয়েছিল। আমাকে আঘাতও করে, পারলে তো ওই দিন মেরেই ফেলতো। সেই সুযোগ ছিল না বলে এত জলদি সব ভুলে গেলে তুমি? সিরাত চোখ বন্ধ করল। মনে করতে থাকে সে কালো অতীতের ঘটনা। তৎক্ষণাৎ গলা শুকিয়ে আসে তার। কি বীভৎস সেই দিনগুলো না কেটেছে তার। ভদ্রতার আড়ালে এক হিংস্র পশুর ন্যায় সাফওয়ানকে দেখেছিল, যে জোর জবরদস্তি করে সিরাতকে চেয়েছিল। তবুও মন কেমন সায় দিচ্ছে না। সে ইতস্ত বোধ করে বলল, তবুও ও কিভাবে মাকে এমন করবে? প্রমুখ ভাবল কিছু একটা, তারপর বলল, আম্মা সাফওয়ানকে চিনত? অথবা সাফওয়ান কি জানেনি ওটা তোমার মা? সিরাত মনে করার চেষ্টা করলো। পট করে বলল, না, তাদের দেখা হয়নি। সাফওয়ানকে অনেকবার বাসায় যেতে বলেছিলাম, কিন্তু ব্যস্ত থাকায় যায়নি। আর দেখাও হয়নি। তাহলে চেনা তো প্রশ্নই আসে না। তুমি শিওর? 100%। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে ও শত্রু মনে করিয়ে এমন করেছে। সে যাই হোক, ওকে দৌড়লে সব ক্লিয়ার হবে। প্রমুখ ল্যাপটপ আর ভিডিওটা অন করে দিল। দুটি মানুষের অবয়ব গভীর চোখে সিরাতকে ফোকাস করতে বলে। সিরাত তার চোখ বড় বড় করল। দুটি মানুষের বডি, হাঁটাচলা একই ধরনের। প্রমুখ ফুঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার মা এমন কিছু প্রমাণ রেখে গেছে যেটা হয়তো আমার সাথে জড়িত। উনি অজান্তেই আমাকে অন্ধকারের মাঝে এক বিন্দু আলোর দেখা মিলিয়ে দিয়েছে।
কারণ এই ভিডিওর 2 দিন আগে আমি কুমিল্লা যাই। তাও যার খুঁজে গিয়েছিলাম সে অলরেডি, কেন জানি না আমার মন সায় দিচ্ছিল না এটা সুসাইড। তবুও মনকে আমি মানিয়ে নিয়ে চলে আসি। সাফওয়ানের সাথে আপনার আগে থেকেই কোনো সম্পর্ক? হয়তো হ্যাঁ, আমি নিজেই জানি না। তবে এবার সাফওয়ান বাঁচবে না। ওর কাছে লুকিয়ে আছে আমার সকল অজানা রহস্য। সব প্রশ্নের উত্তর সাফওয়ানের কাছেই পাবো। প্রমুখ একটু থামল। সিরাতের মুখের দিকে তাকিয়ে বলল, এবার বলো, তুমি কি চাও? মায়ের হত্যার প্রতিশোধ নিবে নাকি আমি নিব? সিরাত জানতে চাইল যত খারাপ কাজই করুক পুলিশের হাতে ধরিয়ে দিন। এভাবে প্রতিশোধ নেওয়া ভালো হবে না। প্রমুখ বাঁকা হাসল, হিসিয়ে বলল, তুমি চাও আর না চাও, সাফওয়ান কিন্তু মরবেই। সিরাত হঠাৎ করে তাকে হারানোর ভয়ে চুপসে গিয়ে বলল, দোহাই লাগে, আমাকে ভালোবাসার হাতে আর কারো রক্ত লাগুক আমি চাই না। আইন ওদের উপযুক্ত শাস্তি দিক, তবু আপনি কখনো হাত নোংরা করবেন না, কথা দিন। প্রমুখ রেগে গেল, চল শক্ত করে বলল, এই যুগের আইন কেমন হয় তুমি জানো না? কোনো ধারণা আছে তোমার? টাকা ঢাললেই ফাঁসির আসামি পালিয়ে যায়, আর ওই সাফওয়ান আরও অনেক আগেই মুক্তি পেয়ে দেশের বাহিরে চলে যাবে। তখন তখন তোমার কি খুব ভালো লাগবে? এই যে আমার আত্মা শান্তি পাবে না, তোমাকে ব্যর্থ মেয়ে বলে তাচ্ছিল্য করবে। তখন কি উত্তর দিবে তুমি? সরি সিরাত, তোমার মায়ের হত্যা প্রতিশোধ না নিলেও আমার বাবা মায়ের মুখোশ টেনে খুঁড়ে আমি ছিঁড়ে বের করার সাফওয়ানকে লাগবেই। তাই তো তোমার কথা শুনতে পারবো না। এই হাত একবার লিপ্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। ওর মাংস আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। সাফওয়ান বাবা, প্রিয়াস? দুপুরে লাঞ্চ করে সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফওয়ান। ফুফির কল পেয়ে দ্রুত রিসিভ করে। শুরুতেই এই কথায় কপাল কুঁচকে গেল তার। আস্তে ধীরে জবাব দিল, জি ফুফি বলো। লাবণ্যর অনেক জ্বর বাবা, একা বাসায় কী করবো বুঝতে পারছি না, ওষুধ এনে দেওয়ারও মানুষ নেই, তুমি একটু আসবে? সাফওয়ান হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে বসলো। লাবণ্যর হঠাৎ জ্বর তাকে ভাবাচ্ছে। মেয়েটা চটপটিয়ে চলে, উড়ু উড়ু মন, কখনো তো সহজে অসুস্থ হয় না। তাহলে কি থাপ্পড় খেয়ে জ্বর বাঁধালো? ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। কেন জানি তার অবচেতন মন বলছে লাবণ্য জ্বরের পিছনে সম্পূর্ণ দায় নিজের। সেই ঘটনার জন্যে জ্বর এসেছে মেয়েটির, তাই অপরাধ বোধে অনুভব হলো তার। মেয়েটার আবেগী বয়স, কখন কি করে বসে বলা যায় না, তাই পুচকে মেয়েটা যা ইচ্ছে করুক। না বুঝে উল্টাপাল্টা বলে ফেলে, তাও সে এত বড় ছেলে হয়ে উল্টো আঘাত করবে। এতে বাচ্চাদের সাথে তার তফাৎ রইল কোথায়? আহারে, একটু বেশি ব্যথা পেয়েছে বোধহয়। সাফওয়ান ফোন কানে নিয়ে বলল, হোয়াটসঅ্যাপে ওষুধের নাম টেক্সট করে পাঠিয়ে দাও, বিকেলে নিয়ে যাব। আর লাবণ্যকে বলো আমি আসছি। সারাদিন না খাওয়া জ্বরের গোড়ে অবচেতন অবস্থায় পড়ে আছে। একটু পরপর কী সব একা একা বলছে। আমি সত্যি ওকে নিয়ে আর পারি না, তুই এসে আমাকে একটু রক্ষা কর বাবা। মেয়েটাকে বোঝা, এখনও বাচ্চামো করলে চলবে? ফুফির কথায় সাফওয়ান ভয় পেয়ে যায়। সোনুফুটি মেয়েটা আবার জ্বরের গোড়ে তার নাম বলে দিবে না তো? এতই জ্বর বাঁধিয়েছে যে নিজেই নিস্তেজ দেহ নিয়ে পড়ে আছে। নিঃশ্বাস ফেলল সে। এত জ্বর কিভাবে হলো? আগে আয়, সব বলছি। রাখলাম, লাবণ্যকে খাওয়াতে হবে। কল কেটে দিলেন উনি। সাফওয়ান বসে বসে ভাবতে লাগলো, মনে করতে থাকে মেয়েটির মুখ। চোখ বন্ধ করে ঠোঁট কামড়েই বলল, নিজের গায়ে কলঙ্ক লাগানোর জন্য কেন এত তাড়া কেন? আমার নিকট আসলে যে সবাই জ্বলে পুড়ে যায়, অভিশাপের আগুনে ধ্বংস হয়। এসব বুঝিও নিজ ইচ্ছে আগুনে ঝাঁপ দিতে এসেছিস? তুই অনেক ভালো মেয়ে, খুব ভালো থাক। তার ভাবনার মাঝে কেউ একজন সাফওয়ানের ঘরে প্রবেশ করলো। গম্ভীর কণ্ঠে বলল, বাসা থেকে কাল বের হয়েছ কেন? সাফওয়ান চমকে তাকায়। বাবাকে দেখে তাতে দাঁত চেপে উত্তর দিল, তাহলে কি করব? কতকাল ঘরে লুকিয়ে রাখবে আমাকে? কথা ছিল সিরাতকে এনে দিবে। কোথায় তোমার সেই কথা রক্ষা? শুনলাম ওই ভদ্রমহিলাই নাকি সিরাতের মা। তৎক্ষণাতে চুপসে গেল সাফওয়ান। হালকা ডোক গিলে বলল, হ্যাঁ, ভালোই হয়েছে। মহিলাটির পাখা গজিয়েছিল। কি দ্রুত বুড়ি বল! ওর মেয়েটাও নিশ্চয় একটা নাগিন। সেই কাল নাগিনকে পাওয়ার জন্য তোমার এত তাড়া? মা যেমন, মেয়ে তো আরও দ্বিগুণ হওয়ার কথা। নিজের মরণ নিজে ডেকে আনছ। সাফওয়ান বিছানা থেকে উঠে দাঁড়ায়। বাবার সামনে দাঁড়িয়ে কাট কাট গলায় বলল, সিরাতকে নিয়ে একটা বাজে কথা নয়। ওর মা বাড়াবাড়ি করেছিল, তাই মরে গেছে। এতে সিরাতের কোনো হাত নেই। হয়তো ভিডিও সিরাত দেখেইনি, তাহলে অনেক আগেই আমাকে বলতো। সাফওয়ান থামল, বড় বড় শ্বাস ফেলে পুনরায় বলল, এসব আলাপ বাদ দাও। সিরাতকে 2 দিনের মধ্যে আমার নিকট চাই। ছেলের কথায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠলে। সে জীবনেও সজ্ঞানে নিজেদের শত্রুর ঘরে আনবে না। বিদেশ থেকে কম কষ্টে দেশে আনেনি। শুধু সিরাতকে নিয়ে আসার লোভ দেখিয়ে তাইমা খানমকে খুন করিয়েছে। তখন তিনিও জানতেন না
ওই মহিলাই হচ্ছে সিরাতের মা। জানলেও তার কোনো অনুভূতি ছিল না। শত্রু তো শত্রুই, এসবে আবার দয়া মায়া দেখানোর কি আছে? তাইমা খানমকে খুব কষ্টে ছেলেকে দিয়ে করিয়েছে, তাও কত শর্ত। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। কথায় কথায় শর্ত। সাফওয়ানের দিকে তাকিয়ে সল শক্ত করে বলল, সে দেখা যাবে। বলে যেও না কত কাঠখোট্টা পুড়িয়ে তোমায় এয়ারপোর্ট থেকে বের করেছি। এক প্রকার সোর্স যাকে বলে। তোমার নামও সব জায়গায় বাদ দিতে হয়েছে। এত কিছু কার জন্য করেছি? শুধুমাত্র তোমার জন্য। আমি শেষবারের মতো কাট কাট গলায় বলে দেই, বাহিরে বেরিয়ে নিজের মরণ ঘাড়ে ডেকে এনো না। প্রমুখের লোক বিদেশ যাওয়ার পর থেকে তোমাকে সব জায়গায় খুঁজছে। এটাও শুনে রাখো, একদিন রাস্তায় দেখলেই করে ফেলবে। তুমি থাকতে আমার ক্ষতি করবে? আমি চেষ্টা করছি। প্রমুখের ব্যবস্থা শীঘ্রই করব। 10 পিঁপড়ে থেকে 1 পিঁপড়ে বেশি ভয়ঙ্কর হয়। তাদের কামড়ে বেশি পোড়ায়। ওই দিনই উচিত ছিল প্রমুখের চ্যাপ্টার ক্লোজ করার। কিন্তু সাফওয়ান মাঝপথে তাকে থামিয়ে বিরক্তি চিৎকার করে বলল, এসব কাহিনী বাদ দাও, মেরে ফেলো ওকে। আমার আর সহ্য হয় না। নয়তো আমাকে একবার সুযোগ করে দাও, ওর কল্লা কেটে দেওয়ালে টাঙিয়ে রাখবো। ছেলের মাথায় হাত বুলিয়ে দরজার নিকট যেতে যেতে বলল, না বাবা, আর মাত্র কয়েকটা দিন। আমার কথা শুনে চলো, খুব সাবধানে। বাসার বাহিরেও পা দিবে না। আগে আমাকে সব প্ল্যান করতে দাও, তারপর স্বাধীনভাবে বাহিরে যাবে। খিরে মাদারবোর্ড, কাজ বাদ দিয়ে কার লগে কথা কস? রায়হান কথা বলছিল ফোনে। হঠাৎ করে কোথা থেকে এসে আহাত চেয়ার পেতে বসলো তার পাশে। তৎক্ষণাতে মুখ দিয়ে একের পর এক বের করলো অশ্রাব্য ভাষা। আহাদের মুখে যেন রসকস কিছুই নেই। সারাক্ষণ বাজে বাজে কথা এসব নিয়ে পড়ে থাকে। মনে হয় সবসময় তার মাথায় আগুন ধরে আছে। রায়হানের মেজাজ ছুটে গেল। সে সাধারণত বড় বোনের সাথে কথা বলছিল। ফোনে দ্রুত কথা শেষ করে এক লাথি বসালো আহাদের পায়ে। চিবিয়ে চিবিয়ে বলল, মাঙ্গের নাতি, মুখ বন্ধ কর। দেখছিস, এক কূপ দিয়ে ঠোঁট কাইটালামো। আহাত তেতে ওঠে। স্যাস ছেড়ে উঠে রায়হানের কলা চেপে ধরে শক্ত গলায় বলল, তোরে আমি বসায় রাখবো নটির ছেলে? কোন মাইয়ার লগে ফিরিত করস ক? কয়দিন ধরে আমি লক্ষ্য করতেছি আমার চোখ পাকি দিতে পারবি না। রায়হান রাগে কাঁপছে। সে তার শক্ত হাতে নিজের কলা ছাড়িয়ে নিল। উল্টো আহাদের গলা চেপে হিসিয়ে বলে, তোর বইনের সাথে পীড়িত করি শালা। আর কি কি কর্ম জানুসই তো। বোনের কথায় রক্ত উঠে গেল আহাদের। সেও দুহাতে গলা চেপে ধরল রায়হানের। কেউ কারো থেকে কম না। সর্বোচ্চ শক্তি দিয়ে একজন আরেকজনের গলা চেপে ধরে আছে। আহাদ উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। রায়হানও বকছে। তাদের এই হঠাৎ হঠাৎ আক্রমণে কবির অতিষ্ঠ। এই ভালো তো এই খারাপ, কিছুই বোঝার কোনো উপায় নেই। মাঝে মাঝে সম্পর্ক হয় মায়ের পেটের ভাই, আবার হুট করে সাপ নেউলে। কবির একটু দূরে রোদে দাঁড়িয়ে স্টাফদের কাজ বোঝাচ্ছিল। এমনিতে রোদে কাজ করে অবস্থা কাহিল। মাথা অলওয়েজ গরম তার। তীব্র গরমে এসবের মধ্যে দুজনেরই হাতাহাতি। মেজাজ আরও বিগড়ে গেল। পিছন ঘুরে এই কাণ্ড দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। ইচ্ছে করলো দুইটার গলায় একটা টান দিতে। শালা বসও জ্বালায়, পার্টনারগুলো বেয়াদব, তাসছিড়া অদব্র। সময় নেই, সুযোগ নেই, ঝগড়া বাঁধিয়ে ফেলে। শার্টের পিঠে মুখ মুছে এগিয়ে গেল সে। কাছাকাছি যেতেই চোখ পড়লো কিছুটা দূরে প্রমুখ হনহনিয়ে তাদের দিকেই আসছে। তৎক্ষণাতে চুপসে গেল। দৃঢ়পায়ে হেঁটে কাছে এসে দিল একটা ধমক। ওই, এমন করছিস কেন? থাম কইলাম। স্যারের হাতে মায়ের মরার ইচ্ছে হয়েছে তাই না? দুজন ছাড়বি নাকি গুলি করে দিব? তার কথায় কেউ কোনো উত্তর দিল না। আহাদ রাগে ফুসফুস করছে। তাহলে কে কোথায় তারও কোনো হুঁশ নেই। রায়হান আহাদের চুল খামছে ধরে বলল, তোর উচিত শিক্ষা দিমু আজ। খুব বাড়ছিস না মাদারবোর্ড। আমার বোনের কথা কইলি কে? তোর প্রেমিকাগুলারে সব আমার বিছানায় নিমু। রায়হানের রক্ত উঠে যায়। আহাদের পেটে ঘুষি দিতে আহাদও পাল্টা আঘাত করে। এক পর্যায়ে আহাদ এক টানি রায়হানের শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান তো হতবিহ্বল। সে নিচের দিকে তাকিয়ে আহাদের চেয়ার বরাবর একটা ঘুষি দিল। এবার কবিরের ভয় বাড়ল। এই যে আস্তে আস্তে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আর 1 মিনিটের মাঝে প্রমুখ এখানে উপস্থিত হবে। সে তড়িঘড়ি করে তাদের মাঝখানে গিয়ে থামাতে চায়। তৎক্ষণাৎ দুজনের উল্টাপাল্টা আঘাতে কবিরের চুলেও টান পড়ল। অবশেষে রায়হান আর আহাদের রাগের শিকার হলো বেচারা নিদোষী কবির। দুজনেই তাদের রাগ ডালছে কবিরের চুলে ও শার্টে। রায়হান পারছে না শার্ট ছিঁড়ে ফেলতে। শেষ পর্যায়ে কবির ভয়ার্ত চেহারায় চিৎকার করে বলল, স্যার, এই নোটির পোলাদের থামান। মাইরা ফালাইলো আমারে। কুত্তার বাচ্চা, থাম কইছি। এইবার একবার এখান থেকে বের হই, সবগুলার কুচি কুচি কর্ম। তার কথার মাঝে প্রমুখ বড় বড় পা ফেলে তাদের সামনে থামল। বরদুপুরে অফিসের খোলা জায়গায় এই অবস্থা দেখে চল শক্ত হয়ে যায় তার।
তিনজন দামড়া যুবকদের মাঝে কি উচ্ছৃঙ্খল ঘটনা। আশেপাশে ছেলেপুলে কাজ বাদ দিয়ে তামাশা দেখছে, মিটিমিটি হেসে গড়াগড়ি খাচ্ছে। তারা প্রমুখের চোখের ভাষা বুঝেই চুপসে গেল, মন দিল কাজে। এমন বেয়াদফি বাচ্চাদের মতো হাতাহাতি দেখে তার রাগ তরতর করে বাড়ে। প্রমুখ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে, পারছে না সবগুলোর হাড্ডি গোঁড়া করতে। তখনও তিনজন একে অপরকেই মারছে, নাকে মুখে রক্ত আর গায়ের জামার খুবই করুণ অবস্থা। প্রমুখ দুহাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার ছাড়ল, এই সবগুলোর মাংস রাস্তার নেড়ি কুত্তারে খাওয়াবো। তোদের এই কারণে অফিসে রেখেছি, ঝগড়া করার জন্য। নিজেরাই যত এমন উচ্ছৃঙ্খল করস, বাহিরের লোক তো সুযোগ পাবে না। আজ নিজেরা ঝগড়া করস, কাল বাকিরাও শুরু করবে। খুব স্বাধীনতা দিছি তাই না? আজ থেকে আমার অনুমতিতে একবার নড়লে একদম মেরে ফেলবো। প্রমুখের হুঙ্কারে তিনজন দৌড় পড়িয়ে উঠল। মুহূর্তে এক সিরিয়ালে মাথা নত করে দাঁড়ালো। গায়ে ছাড়া শার্ট খুব কষ্টে তাদের দেহে জ্বলে আছে। বয়ার্ত কণ্ঠে হালকা ডোক গেলে রায়হান বলল, সরি স্যার, ইচ্ছে করে করি নাই স্যার। ওই আহাত আমাকে সেতাই দিছিল। তুই আমার বোন তুইলা বাজে কথা কইছিস কেন? প্রমুখ রক্তচক্ষু মেলে পেয়ে চিৎকার করলো। তৎক্ষণাতে চুপ হয়ে গেল সবাই। কবির, আহাত আর রায়হানের গায়ের শার্ট এই চুলোচুলির মাঝে কোনো আস্ত নেই। আহাত টান দিয়ে ছিঁড়ে ফেলেছে রায়হানেরটা, কিন্তু কবির আর আহাতেরটা যে কে ছিঁড়েছে তার কোনো হদিস নেই। প্রমোদ সোয়াল শক্ত করে আগুন চোখে তাকিয়ে পুনরায় দমকে ওঠে। মস্তিষ্ক গরম করে দিয়েছিস তোরা, ইচ্ছে করছে? এসব কবে থেকে শুরু করেছিস? হ্যাঁ, জঙ্গলি এক একটা, বাদ দিয়ে জঙ্গলি পালছি। প্রমুখ থামলো, ফের চিবিয়ে চিবিয়ে বলল, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। সব কটা আগের মতো পরিপাটি হয়ে আয়। খুব শখ না দোস্তাদোস্তি করার, তাই না? ওকে, নেক্সট বুধবার অফিসের নিচের মাঠে তোদের তিনজনের খেলা হবে। উপহার হিসেবে পাবি RFL-এর বদনা, চলবে? তিনজন বয়ে কাছুমাছু করা শুরু করলো। চুপসে যাওয়া মুখে কাদু কাদু হয়ে মাথা জাগায়, অর্থাৎ চলবে। প্রমুখ দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, দূর হ, 5 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই। কথা শেষ হতেই তিনজন দৌড়ে পালিয়ে গেল। এক্সট্রা পোশাক না থাকায় কবির কাদো কাদো হয়েই বলল, এবার হলো তো, উলঙ্গ হয়ে থাক শালারা। আহাত দাঁত কটমট করেই তাকাই, রাগে জিদে একটানে ছেঁড়া শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান নিজের মুখের এমন বেহাল অবস্থা আয়নায় দেখে লজ্জা পেয়ে গেল। মুখে রক্ত ধুয়ে আসছে। আয়নায় নিজেকে দেখে অসহায় কণ্ঠে বলল, আমার নতুন শার্টটা, ও জানোয়ারের জন্যই এসব হলো। এবার শার্ট কিনে দে নোটিস ছেলে। তুই কিছু কি করস নাই? আহাত তেড়ে গেল তার দিকে। কবির নাকের কাছে রক্ত টিস্যু দিয়ে মুছল, নাক মুখ কুচকে ছেঁড়া শার্ট খুলল। প্রমুখের কাছে যেতে যেতে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে বলল, আর মাত্র 2 মিনিট আছে শালা। স্যার যদি আবার এসব দেখে, জুতা গলায় পরিয়ে পুরো শহর ঘুরাবে তখন। কথা শেষে হঠাৎ করে লজ্জায় চলে গেল। আজকের ঘটনায় সে নিরপেক্ষ, তার কোনো আসলে দোষ নেই। মারিয়া যদি জানে তার ইজ্জতের পেলুদা হয়েছে, সর্বনাশ। সে কিভাবে তার সামনে দাঁড়াবে? মেয়েটি যা তা বলে লজ্জা দিবে, হাসবে। এসব ভেবে মুখটা কালো হয়ে গেল কবিরের। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করলো আহাতকে। বাহিরে অন্য সকল ছেলেপুলে সবাই তাদের দেখে হাসতে শুরু করলো। পেটপাটা হাসি হেসে লজ্জা দিচ্ছে। এতে কবির উদাম দেহে নিজেকে দেখে আরও লজ্জা পেল। বড় বড় পায়ে প্রমুখ সামনে দাঁড়াতে সেও বাঁকা হাসলো। টিপ্পনি কেটে বলল, দারুণ কবির, তোমার রূপের আগুনে মারিয়া চলসে যাবে। একটু থামলো সে, ফোন বের করে কয়েকটি পিক তুলে নেয়। কবির ইজ্জত হরণ হওয়ায় কিছু বলতে পারল না, সে পরিস্থিতির শিকার। প্রমুখ ছবিগুলো দেখে পিস পিস করে বলল, প্রতিটি নগ্ন ছবি হট, কি আগুন তোর ওই চ্যাংরা দেহে। মারিয়া আরও বলিষ্ঠ যুবক ডিজার্ভ করে কবির। তোর মতো চুনুফুটি দেহ দেখেই তো হাসি পাচ্ছে। না জানি মারিয়া বেচারি মনে মনে কত কষ্ট পায়। হার্বাল সেবন করবি? স্পেশালভাবে আনাবো। লজ্জায় কবির মাথা নত করল। আজ উল্টাপাল্টা কথা বলাও সর্বনাশ। তাই নিচু কণ্ঠে বলল, স্যার আপনার একটা শার্ট দিন। প্রমুখ উচ্চস্বরে হেসে ওঠে। কবিরকে পৌঁছাতেও সে বলল না। তখনই আহাদ আর রায়হানও এলো। তাদের একসাথে ছবি তুলে আলমারি থেকে 3টে শার্ট বের করে এক প্রকার ছুড়ে দিয়ে বলল, আজ নেট গরম করতে তোদের হট ছবিই যথেষ্ট। হালকা ডোক গিলল সবাই। শার্ট পরে একসঙ্গেই বলল, আপাতত আমাদের ইজ্জত বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। কথা শেষেই টান টান হয়ে দাঁড়ালো তিনজন মিলে। প্রমুখ নড়ে চড়ে রায়হানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, সাফওয়ান দেশে ফিরেছে। তার ছোট্ট কথাতে মুহূর্তে ঠান্ডা পরিবেশ চঞ্চল হয়ে যায়। সামনে 3টি টকবকে যুবকের চোখে বিস্ময়, আঁখি বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়হান উত্তেজিত গলায় বলল, অসম্ভব, আমি প্রতিদিন এয়ারপোর্টে চেকলিস্ট করি।
একদিনও সাফওয়ানের নাম থাকেনি। প্রমুখ রাগে তার দিকে টেবিলে রাখা নোটপ্যাড ছুঁড়ে মারল। চিৎকার করে বলল, এয়ারপোর্টের লিস্ট থেকে নাম সরানো কোনো ব্যাপারই নয়। তাছাড়া আরও একটা ঘটনা ঘটেছে, শুনতে চাস? তিনজনের মাথা নাড়ালো। প্রমুখ সোয়াল শক্ত করেই বলল, তাইমা খানমের আর কেউ নয়। আই এম শিওর ওটা সাফওয়ান। অসম্ভব, এটা কিভাবে সম্ভব? কবির মুখ ফুসকে কথাটি বলে চুপ হয়ে গেল। প্রমুখের দিকে তাকিয়ে দেখলো রাগে থরথর করে কাঁপছে সে। রাগের বশে কি করবে তাও বলা যায় না। তাই কবির দমে গেল। প্রমুখ উঠে লম্বা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে বলল, সব হয়েছে দুর্জয়ের জন্য। আমাকে আঘাত করে হসপিটালে রাখা, তোদের দৌড়ের উপর রাখা। তাকে খোঁজায় ফোকাস করেছিলি সবাই, যার জন্য এত বড় হাতছাড়া হয়ে গেল। আহাত স্বীকার করলো, জি স্যার, অজান্তে অনেক বড় একটা খেলা খেলেছে ছাপন শালায়। তারপর আবার তাইমা আন্টির মৃত্যুতে আমরা সবাই যখন বেদনায়, তখনও কোথাও গাপটি মেরে বসে আছে। প্রমুখ পকেট থেকে তাইমার ফোন বের করল, টেবিলে রেখে ভিডিও প্লে করে তিনজনের উদ্দেশ্যেই বলল, মনোযোগ দিয়ে দেখ। ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিও শেষ হতে কপাল কুঁচকে যায় তাদের। প্রমুখ আরও দুইবার দেখল, তারপর বলল, বুট্টুর কথা কি মনে আছে, যার খোঁজে আমরা কুমিল্লায় গিয়েছিলাম? তৎক্ষণাৎ কবির পট করে বলল, ও যে সুইসাইড করেছিল। রায়হান আগ্রহী চোখে প্রশ্ন করল, আমাদের আগে কি কোনো কারণে সাফওয়ান ফুঁসে যায় সেখানে? কিন্তু বুট্টুর জন্য গিয়েছিল নাকি অন্য কাউকে? যদি তাই হয় তাহলে কেন কোনো কারণে সাফওয়ানও আপনার বাবা মার ব্যাপারে জড়িত? আহাদ ভিডিওর দিকে তাকিয়েই বলল, এখানে সাক্ষীকে মেরে ফেলা হয়েছে। ওই যে দেখুন, সাফওয়ান বলছে ওর লোক কাউকে সাক্ষী দিতে কুমিল্লা যেতে চেয়েছিল, কিন্তু যাওয়ার আগে সাফওয়ান জেনে যায় আর মেরে ফেলে। প্রমুখ ব্রু কিঞ্চিত করে ঠোঁট কামড়ে বলল, একজাক্টলি। আমাদের হাতে দুইটা ক্লু, একটা হচ্ছে সাফওয়ান কাকে গিয়েছিল, দুই তাইমা খানমের ভিডিওর সাথে বুট্টুর কি জড়িত নাকি। কবি চোখ মুখ সিরিয়াস করে শক্ত গলায় বলল, খুব সব উত্তর সাফওয়ান জানে। একদিন আমরা যার খুঁজে হয়রান, যে প্রশ্নের উত্তরের জন্য আকাশ পাতাল খুঁজেছি, আশা করি সব সাফওয়ানের কাছে পাওয়া যাবে। বড় কিছু না হোক, ছোট একটা সূত্র তো পাবই। একটি কালো রঙের গাড়ি এসে থামলো লাবণ্যর বাসার নিচে। গেটের বাগান বিলাসগুলোতে ফুলে ফুলে ভরে গেছে। গাড়ির ডোর খুলে একটি কালো মাস্ক পরে বের হলো সাফওয়ান। গায়ে অফ হোয়াইট শার্ট প্যান্ট, চোখে কালো সানগ্লাস। কোনোভাবেই চেনার কোনো জো নেই। সে হনহনিয়ে সিঁড়ি বেয়ে বাসার কাছে আসে। কলিং বেল বাজাতে লাবণ্যর মা দরজা খুলে দিল। আদরের বাতিজাকে বসতে দিয়ে বলল, দাঁড়া, লেবু শরবত করে নিয়ে আসি। সাফওয়ান প্যান্টের পকেট থেকে ওষুধগুলো বের করলো। তাড়াহুড়ো করেই বলল, আমাকে যেতে হবে, ওষুধ দেওয়ার জন্যই আমি এসেছি। যাবি মানে? তোর ফুফাজান আসুক, আজ থেকে যাবি। সম্ভব নয়। লাবণ্য কোথায়? জ্বর কমেনি? মেয়ে জ্বরের কথা মনে হতে মুখটা চুপসে গেল ওনার। সাফওয়ান তা লক্ষ্য করে পা বাড়ালো লাবণ্য রুমে। দরজা খোলা থাকায় রুমে প্রবেশ করে তাকালো বিছানার সাথে লেগে থাকা নাজুক মেয়েটির মুখের দিকে। সারা রাত জ্বরে মেয়েটাকে কাবু করে ফেলেছে। সাফওয়ান ধীরে সুস্থে বসলো তার মাথার কাছে। লাবণ্য জ্বরের গোড়ে কাঁপছে, গায়ের কাঁথা সরে গেছে। সাফওয়ান তা খেয়াল করে হঠাৎ হাত বাড়িয়ে কাঁথাটি মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। লাবণ্যর কপালে হাত দিতে চমকে ওঠে। এত জ্বর কিভাবে হলো? কল্পপুরুষের কণ্ঠে লাবণ্য নিবু নিবু চোখে একটু তাকালো। এত কাছে সাফওয়ানকে দেখে ভাবল, প্রতিবারের ন্যায় এবারও হয়তো তার এটা কল্পনা। দৈনিক যেভাবে কল্পনায় আসে, আজও বোধ হয়ে এসেছে। তৎক্ষণাৎই মুখে ফুটে উঠল হাসি। মিষ্টি করে হেসে ভাঙা ভাঙা গলায় বলল, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। সাফওয়ান কপালে বাঁশ ফেলল। পোষ করে নিঃশ্বাস ফেলে বলল, সামান্য থাপ্পড় খেয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছিস, আবার আমাকে পটাতে চাস? আমার উন্মাদনা সামলাতে পারবি তুই? লাবণ্য ঠোঁট এলিয়ে হাসল। হঠাৎই ধীরে ধীরে মাথা বাড়িয়ে সাফওয়ানের কোলে গুজে রাখে। এমন আকস্মিক ঘটনায় থতমত খেলো বেচারা। দমকে উঠে বলল, কি করছিস এসব? দূরে যা। মেয়েটির গরম নিঃশ্বাস আর গায়ের তীব্র উত্তাপ ছেলেটির হাতে লাগতে শুরু করে। কোলে শুয়ে থাকার ফলে দেহ জ্বলে যাচ্ছে। লাবণ্য গুঙিয়ে গুঙিয়ে কি যেন বলল। তারপর দু হাতে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরেই বলল, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তাই ওই দিন রাতে পাক্কা 2 ঘন্টা আমি শাওয়ারের নিচে বসে ভিজেছি আর কেঁদেছি। তুমি খুব খুব খারাপ, কেন সবসময় আমাকে কষ্ট দাও? সাফওয়ান হতভম্ব হয়ে যায়। 2 ঘন্টা ভিজেছে? ফুফি কোথায় ছিল? তার মানে জ্বর আসার মূল কারণ হচ্ছে ওয়াশরুমে বসে বসে পানিতে ভেজা।
তপ্ত শ্বাস ফেলল সে। লাবণ্যর মাথার চুল আলগোছে ঠিক করে দিতে দিতে বলল, 2 দিন পর তোর ফাইনাল এক্সাম। তোর মাথায় আছে? এমন পাগলামো কেন করছিস? সারা শরীর ব্যথায় লাবণ্য চোখ খিচে নেয়। সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। ফুসকে মেয়েটার অজ্ঞানে এক এক ঘটনায় সাফওয়ানের গলা শুকিয়ে যাচ্ছে। হৃদস্পন্দনের মাত্রাও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ হালকা ডোক গিল সে। তবে কি ফুসকা মেয়েটার মায়ায় জড়িয়ে যাচ্ছে সে? না না, এটা অসম্ভব। এই অনিশ্চিত জীবনে কোনো মতেই লাবণ্যকে জড়ানো যাবে না। সে জোর করে লাবণ্যর মাথা নিজের কোল থেকে সরাতে চাইল, কিন্তু মেয়েটি এক বিন্দুও নড়ল না। সাফওয়ানের আত্মা ধক ধক করছে। গরম উত্তাপে মেয়ের দেহ থেকে তারও গরম লাগা শুরু করলো। ভিতরটা তার হাঁসফাঁস করছে। সে এবার অজান্তে গভীর নয়নে তাকালো মেয়েটির মুখের দিকে। জ্বরের তীব্রতায় মলিন মুখশ্রী প্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখের নিচে কালো দাগ স্পষ্ট। লম্বা চুলগুলো এলোমেলো আর ঠোঁট জোড়া। ব্যথায় ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে ব্যথা নিয়ন্ত্রণ করতে চাইছে মেয়েটা। সাফওয়ানের গোড় লাগলো। কিছুক্ষণ সেই গোলাপি নরম অদরের দিকে তাকিয়ে বেসামাল হয়ে গেল সে। পরক্ষণে লাবণ্যর অস্পষ্ট কথায় চমকে ওঠে। নিজের ভাবনায় নিজে তৎক্ষণাৎ দিককে জানালো, আর এভাবে থাকা যাবে না। যত সময় যাচ্ছে মাথায় উল্টাপাল্টা ভাবনা আসছে। সাফওয়ান দুহাতে মেয়েটির হাত নিজের আঙ্গুলের ভাঁজে গুজে দিল। এরপর ধীরে ধীরে মাথাটি বালিশে রেখে ফুস করে নিঃশ্বাস ফেলল। ঝটপট দাঁড়িয়ে হঠাৎই লাবণ্য চিকন নাক আর গাল টিপে দেয়। দৃঢ়ভয়ে লাবণ্যর মায়ের কাছে গিয়ে বলল, তোমার মেয়ে ওয়াশরুমে টানা 2 ঘন্টা শাওয়ার নিয়েছে, এজন্যই এই অবস্থা। এসব খেয়াল করো না কেন? কি? কবে এসব করলো? সাফওয়ান নরম স্বরেই বলে, কাল রাতে। আমি যাচ্ছি। বাবা বাসা যাওয়ার আগে আমাকে ফিরতে হবে। তুমি দ্রুত ওষুধ খাইয়ে দাও। আশা করি আজ রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে। কথা বলে হনহনিয়ে দরজার কাছে গেল। মুখে সানগ্লাস আর মাস্ক ঠিক করে বেরিয়ে যাওয়ার সময় পুফির কণ্ঠ ভেসে আসে, সাবধানে যাবি। কোনো সমস্যা হলেই আমাকে কল করবি। মনে থাকবে বাবা। লাবণ্যর পরীক্ষার আজ 14তম দিন। সময় চলে গেছে চোখের পলকেই। জ্বর সেরে যায় তার পরদিনই। সেই থেকে আবার শুরু সাফওয়ানের বাসায় আসা যাওয়া তার। সারাক্ষণ আগ বাড়িয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়াই আজকাল নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে কিশোরী মেয়েটির। এই পুচকে মেয়েটাকে শত মেরেও দিন শেষে ছেলেটা বোঝাতে সক্ষম হয়নি এসব আবেগের কোনো জায়গা নেই তার মনে। তবে ধীরে ধীরে, কেন জানি না, মেয়েটিকে এখন ধমক দিতেও সে পারে না। পরীক্ষা শেষে দুপুরের এই রোদে যখন দৌড়ে তার রুমে চলে আসে, সাফওয়ানের তখন মায়া হয়। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে, ইচ্ছে করে মেয়েটির বকবকানি মনোযোগ দিয়ে শুনতে। যেহেতু সাফওয়ান সারাক্ষণ রুমেই বন্দি থাকে, তাই লাবণ্য সঙ্গটা দারুণভাবে সে এনজয় করে। মেয়েটির কথায় হুটহাট হেসেও ফেলে। একাকিত্ব নিঃসঙ্গতা ভুলে যায় মুহূর্তেই। লাবণ্যর মনেও প্রতিদিন কল্পপুরুষের হাসি ভয়ানকভাবে ঝংকার তোলে। ছোট তুলার মতো হৃদয় কেঁপে ওঠে অজানায় অনুভূতিতে। তার বিশ্বাস, একদিন ঠিকই সাফওয়ান ভালোবাসি বলবে তাকে। সাফওয়ানের কয়েকদিনে এক প্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে লাবণ্য। বিকেলে হঠাৎ অল্প দেরি হলেই রাগে তরতর করে বাড়ে। মনে হয় মেয়েটার গালে থাপ্পড় মেরে গরম করে দিতে। ওদিকে সিরাতের কথা মাঝরাতে মনে হলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। তখন মদের বোতলে শোক খুঁজে বেড়ায় সে। মনের জ্বালাগুলো যদি একটু কমে। এ তো করেও যখন সিরাতকে পাওয়া যায়নি, হয়তো সে কখনো তা ছিলই না। মরিচিকের পিছনে ঘুরে সর্বক্ষণ নিজেকে কষ্টই দিয়েছে। এছাড়া আর কোনো উত্তর পায় না সে। বাবার কথাই ধীরে ধীরে মেনে নেওয়ার চেষ্টা করছে। সাফওয়ান শুয়ে শুয়ে হাতের ক্ষতটার দিকে গভীর নজরে তাকালো। মাত্র 5 দিন আগে মদের নেশায় নিজেই নিজের বাম হাতে ছোট্ট চোখা কাছের টুকরো দিয়ে গেঁথে দেয়। সিরাতের অস্তিত্ব বলতে না পারায় সিদ্ধান্ত নেয় মরে যাবে। হাত থেকে গড়গড়িয়ে যখন পড়ল তখনও তার কোনো আহাজারি নেই, শুধু চোখ দিয়ে টপাটপ করে পানি পড়তে শুরু করে। সকালে উঠে রাহেলা যখন ছেলের ঘরে যায় ভয়ে চিৎকার করে ওঠে। ছেলেটা অনেক আগেই ব্যথা আর রক্তের দ্বারা জ্ঞান হারিয়েছে। তৎক্ষণাৎই তিনি ডক্টর ডেকে অজ্ঞান হওয়া ছেলে ট্রিটমেন্ট করেন। লাবণ্য সেই ঘটনা শুনে কেঁদে কেটে এক করে ফেলে। নিজে এসে সে কাটা হাতে শুইয়ে দিয়ে অবশেষে শান্ত হয় সে। খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্না করছে শুধু। সাফওয়ান লাবণ্যর এমন অস্থিরতা দেখে চমকে ওঠে। মেয়ের চোখের জল সেই মুহূর্তে তার কাছে কুৎসিত মনে হলো। ইচ্ছে করলো ওই হাত আগের মতো করে লাবণ্যর সামনে রাখতে, যাতে মেয়েটার বিন্দুমাত্র কষ্ট না হয়।
ওই মায়াবী চোখে পানি নয় বরং কাজল মানায়। প্রতিদিনের মতো সে আজও অপেক্ষা করলো লাবণ্যর জন্য। পাক্কা 5 মিনিট পরে কলিং বেলের শব্দে সে শোয়া থেকে উঠে বসলো। দরজার পানে তাকাতেই দেখলো গরমে ঘামা চপচপে দেহে নিয়ে মেয়েটি দরজার ধরে আছে। অস্থির হয়ে চোখ বন্ধ করে পাপাচ্ছে। মুখে তার কঠিন হাসি। সাফওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবা এমন করলো লাবণ্য আশায় মোটেও সে খুশি নয়, অথচ ভিতরে তার শীতল হাওয়া বয়ে যাচ্ছে। কেমন যেন মনটা হালকা লাগছে। সে মুখটা গম্ভীর করে বলল, প্রতিদিন আসার কি দরকার? অতিরিক্ত হয়ে যাচ্ছে না? লাবণ্য তার কথা পাত্তা দিল না। মুখ বাঁকিয়ে দৃঢ় ভাই এগিয়ে আসলো। বিছানায় হঠাৎ ধপ করে শুয়ে বড় বড় শ্বাস নিল। সাফওয়ানের মায়া হলো ভীষণ। আহারে, একটানা প্রতিদিন এক্সাম হয় একটু বেশি দখল যাচ্ছে। লক্ষ্য করলো লাবণ্যর মুখটা শুকিয়ে একটুখানি। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে ডোক গিলছে। কপাল জোরে লেপ্টে আছে ছোট ছোট চুল। সাফওয়ান নিজেও আবার ডোক গিলল। চোখ খিচে বলল, অসভ্যময়ী, তুই আমার বেডে শুয়ে পড়লি কেন? যা, বাসায় গিয়ে ফ্রেশ হ। ধীরে ধীরে চোখ জোড়া খোলে। লাবণ্য তার দিকে তাকালো। অস্থির হওয়া কণ্ঠে বলল, একটু রেস্ট নিতে দাও না সাফওয়ান ভাই। দেখছই তো গরমে অস্থির হয়ে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সাফওয়ান গায়ে টি শার্ট ঠিকঠাক করে উঠে দাঁড়ায়। এসির রিমোট হাতে নিয়ে আরেকটু বাড়িয়ে দিল। শক্তপোক্ত দেহটা টান টান করে কোমরে দুহাত রেখে নম্র কণ্ঠে বলে, পরীক্ষা কেমন হয়েছে? খুব কষ্টে ক্লান্ত কণ্ঠে লাবণ্য উত্তর দিলেও ভালো। কথা শেষে লাবণ্য মায়াবী চোখে আবদার করল, তোমার গায়ের মেরুন রঙের টি শার্টটা আমাকে দিবে? কেন, কি লাভ? ফোরবো আর কাঁদবো। কপাল কুঁচকে যায় ছেলেটির। লাবণ্যর দিকে চোখে সন্দিহান চোখে বলল, কাঁদবি কেন? লাবণ্য লজ্জা পেল ভীষণ। গায়ের গেমে যাওয়া স্কুল ড্রেস নিয়েই উঠে বসলো। বিছানায় পা দুটো ভাঁজ করে মাথা নত করলো। মুচকি হেসে বলল, এই যে তোমার গায়ের স্মেল আমার গায়ে মিশে যাবে। টি শার্ট যতক্ষণ আমার দেহে থাকবে আমি অনুভব করব। তুমি আমাকে জড়িয়ে ধরে আসো। সেই খুশিতে আমি সারা রাত কাঁদবো। এ কথাটা বলে লাবণ্য নাক টেনে টেনে কেঁদেই ফেলল। সাফওয়ানের ভিতরটা হাঁসফাঁস করে ওঠে। অনুভব করলো হঠাৎ করে বুকের ভিতরটা কেমন যেন চলছে। কি জ্বালা! আজকাল এই পুচকে মেয়েটার আউল ফাউল কথা শুনে তার বুকটা জ্বলে ওঠে। সাফওয়ান বাম হাতটা নিজের বুকের কাছে নিয়ে ঘষল। হালকা ডোক গিলে দরজার কাছে যায়। তৎক্ষণাতে কান্না মিশ্রিত রমণী অভিমানী কণ্ঠে বলল, কি হলো, আমার কথা রাখবে না? আর কত দূর থেকে তোমার পারফিউমের স্মেল নিব? সাফওয়ান পিছন ঘুরে অস্থির কণ্ঠে বলল, সারা রাত কাঁদলে রেজাল্ট খারাপ হবে। এর চেয়ে তুই বরং মনোযোগ দিয়ে পরীক্ষাটা দে। অবশ্যই শেষ পরীক্ষার দিন টি শার্ট পাবি, সাথে আরও একটা জিনিস পাবি, তবে শর্ত হলো আমার কথা মেনে চললে। এই কথা শুনে কোমল হৃদয়ের কিশোরীর মনে জঙ্কার তুলল নিমিষেই। খুশিতে বিছানায় গড়াগড়ি খেয়ে চিৎকার করে বলল, সবই শুনব। তুমি বললে 100 বছরও আমি অপেক্ষা করব। শুধু তুমি পুরোটাই আমার নামে লিখে দিবে, এই কথা দাও। সিনুফুটি মেয়ের কথাগুলো শুনে ফিক করেই হাসল সাফওয়ান। লাবণ্য খুশিতে ছেলেটির বিছানায় গড়াগড়ি খেতে থাকলো। চোখ বন্ধ করে বুকের মাঝে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলে। সকাল সকাল উঠে সিরাত নাস্তা বানানো শুরু করে। ব্যস্ত পায়ে রুটি বেলে চেক দিল। ভার্সিটি খুলেছে 4 দিন আগেই। সেই কারণেই ভেবেছে আজ ভার্সিটি থেকে ঘুরে আসবে। তাছাড়া রেজাল্টে দেওয়ার কথা এই জন্য প্রমুখও না করেনি, কবিরকে এসে নিয়ে যেতে বলেছে। সিরাত তাড়াহুড়া হাতে ডিমবাজি করে টেবিলে রাখলো। তৎক্ষণাৎই প্রমুখ গুমো চোখে হেলে দুলে তার পাশে দাঁড়ায়। ঘুমন্ত মায়াবী চোখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে আদো আদো কণ্ঠে বলল, এত সকালে উঠেছ কেন? সিরাত পাশ ঘুরে আলতো হেসেই দৌড়ে রান্নাঘরে গেল। রুটি নামিয়ে সবজির বাটিটা চুলাই দিয়ে বলল, এখনো সকাল? কয়টা বাজে জানেন? 9টা বাজে। প্রমুখ চোখ মুখ কষলে সিরাতের হাত থেকে রুটির বাটি ছিনিয়ে নেয়। টেবিলে গোছগাছ শুরু করে বলল, তাহলে রেডি হয়ে নাও, বাকি কাজ আমি করছি। সিরাত ব্রু নাচিয়ে প্রমুখের দিকে তাকায়। ততক্ষণে ছেলেটি খুন্তি হাতিয়ে নিয়ে রুটি সেঁকা দিচ্ছে। বউয়ের কাজে সাহায্য করার চেষ্টায় এই মুহূর্তে সে খুবই সিরিয়াস। সবজি নাড়াচাড়া করার সময় সিরাত তার পাশে দাঁড়ালো। স্বামীর কর্মকাণ্ড দেখে মুচকি হেসে বলল, আমার স্বামী যদি রান্না না পারত তখন কি কষ্ট করে রান্না করতে হতো না? যান বলছি, ফ্রেশ হন, তাছাড়া আমি থাকতে কষ্ট করে রান্না করা লাগবে না। প্রমুখ গাড় গড়িয়ে সিরাতের কপালে টোকা দিয়ে বলল, পাকনামি করতে হবে না, আমাকে মন দিয়ে ভালোবাসলেই হবে, বাকি সব আমি সামলে নিব। অন্য পুরুষদের মতো অকর্মার ডেকি নই। সিরাত চোখ গরম করে কপালে হাত দিয়ে ঘষল। মেয়েকে রাগ দেখিয়ে বলল, আপনি আমার ব্যথা দিলেন। কথা শেষেই চলে যেতে নাই। তৎক্ষণাৎই প্রমুখ হাত বাড়িয়ে খপ করে সিরাতের বাহু টেনে ধরে। সিরাত হকচকিয়ে ওঠে।
প্রমুখ তার দিকে ঝুঁকে কপালে সে টোকা দেওয়া জায়গায় টপাটপ 3 বার চুম্বন করলো। ফিস ফিস করে বলল, ব্যথাও দিব, আদরও করব। সিরাত লজ্জা পেয়ে স্বামীর বুকের ফাটায় কোনো দিয়ে ধাক্কা মারল। প্রমুখ ব্যথা পাওয়ার অভিনয় করে মুখে ব্যথাতোর আওয়াজ করলো। চোখ মুখ কুচকে বলল, পাল্টা আঘাত করে তুমিও আমায় ব্যথা দিলে সিরাত, এবার আদর করো। সিরাত মুখ বাঁকিয়ে চোখ গরম করলো। হঠাৎই চুলায় চোখ যেতে চিৎকার করেই বলল, চৌধুরী সাহেব, প্রেমের আগুনে আপনার রুটি পুড়ে গেল। তৎক্ষণাৎ চমকে তাকালো প্রমুখ। গ্যাস বন্ধ করে সাথে সাথেই পুড়ে যাওয়া রুটি নামালো। সিরাত খিলখিল করে হেসে দৌড়ে চলে যায় রুমে। দুজনেই হালকা নাস্তা করে বাহিরে বের হলো। ভার্সিটির কাছে এসে প্রমুখ তাকে নামিয়ে দেয়। জানালার গ্লাস খুলে মৃদু মাথা বের করে বলল, কবির নিতে আসবে, ভুলিও পাকনামি করে একা যাওয়ার চেষ্টা করবে না। সিরাত মাথা জাকিয়ে গেটের দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ কানে এলো প্রমুখের অস্থির কণ্ঠ, সিরাত শোনো। সিরাত কপাল কুঁচকে ব্যস্ত পায়ে আবারও জানালার কাছে দাঁড়া গিয়ে এবার নিজে জানালা গলিয়ে মাথাটা ভিতরে নিয়ে বলল, আবার কি হলো? প্রমুখ ঠোঁট কামড়ে নিচু কণ্ঠে বলল, কাজে যাচ্ছি, কিছু মিছু দিবে না? সিরাত ভাবুক হয়ে জানতে চাই, কি দিব? প্রমুখ কিছুটা এগিয়ে সিরাতের মুখের নিকট তার গাল পেতে দুষ্টুমি ছলে বলল, এখানে কিছু মিছু দাও, তাহলে খুশি টুসি হব। সিরাত বুঝতে পেরে কটমট করে তাকায়। আশেপাশে কত মানুষ, ক্লাস শুরু হবে একটু পরেই। সে গালে চুমুর বদলে ছোট একটা সিমটি কেটে দ্রুত মাথা বের করে। একটু দূরে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, পাবলিক প্লেসে কিছু মিছু হবে না চৌধুরী সাহেব, যা হবে সব বাসার ভিতরের প্রাইভেট রুমে। কথা শেষে এক প্রকার পালিয়ে গেল সে। প্রমুখ হতভম্ব নেই, বাম হাতে সে চিমটি কাটা জায়গায় রেখে গেটের দিকে তাকিয়ে আছে। এটা কি হলো, তার মাথায় কাজ করছে না। শেষমেশ বউ তাকে অত্যাচার করা শুরু করলো। বউ দিল তাকে চিমটি, এটাও কি মানা যায়? আজকাল বোকা বউ চালাক হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম অল্প স্বল্প প্রেমের গল্প। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।